10টা নলেজ এরিয়াস। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে সেগুলো হচ্ছে স্কোপ, শিডিউল, কস্ট, কোয়ালিটি, রিসোর্সেস, রিস্ক, কমিউনিকেশন, প্রকিউরমেন্ট, স্টেক হোল্ডার অ্যান্ড ইন্টিগ্রেশন। আর আমরা এতদিন কভার করেছি যে first 3 chapters of PMBOK 6th edition about project management framework as well as project environment and the role of project manager. গত ক্লাসে আমি স্কোপ কিছুটা শুরু করেছিলাম, আজকে এটা আমি শেষ করব। এবং আপনাদের যেহেতু নেক্সট ডেতে আপনাদের নেক্সট ফ্রাইডেতে 14th মিড টার্ম এক্সাম, এখন সেটার সিলেবাসটা আমরা ড্র অন করবো যে আমরা কতটুকু আসলে কতটুকুর উপরে এক্সামটা হবে, সেটা বলবো আর কি। লেট মি বিগিন। একটা জিনিস বলে নিই, যেহেতু এটা একটা ভার্চুয়াল ক্লাস, এই জন্য আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না বা আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। এখন সেক্ষেত্রে আপনারা যখনই মনে করবেন যে কোনো কিছু ক্লারিফিকেশন দরকার, স্টপ মি অ্যান্ড আস্ক কোশ্চেন। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে মাঝে মাঝে একটু একটু ইয়ে করবেন, হ্যাঁ, রেসপন্স করবেন। আমি এই ভার্চুয়াল ক্লাসগুলো আমি যেগুলো করি, মাঝে মাঝে আপনাদের একটা কোশ্চেন করি, হ্যাঁ, সো দ্যাট ইউ গেট ইনভলভ, হ্যাঁ, পার্টিসিপেট করবেন, ঠিক আছে? স্যার আমি সাকিব বলছিলাম স্যার, দু একটা একটু আলোচনার দরকার ছিল, একটু কি শেয়ার করবো এখন? হ্যাঁ, বলেন বলেন। স্যার ওই আমাদের নেক্সট উইকে তো এক্সাম 2:30 থেকে, তো এইটা আমরা আসলে আমার মনে হয় নামাজের পর পরই এক্সামটা, টাইমটা খুব শর্ট হয়ে যায়। এইটা প্রথমত আমরা একটু আধা ঘন্টা অ্যাডজাস্ট করতে পারি কিনা, 3টা থেকে শুরু করতে পারি কিনা, আমার মনে হয় সবারই সুবিধা হবে। এতে দু একজন আমার সাথে আলোচনা করেছে অলরেডি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটু টাইম পাবো। একটা পয়েন্ট স্যার। আর একটা পয়েন্ট স্যার, এই আমরা যেহেতু আহ আমাদের অনেকেরই স্যার এখানে সিআইপিএস এক্সাম আছে ওই দিন সকালে অ্যাকচুয়ালি স্যার। তো আর ক্লাসও কম করতে পারছি, প্লাস অনলাইনে হচ্ছে, প্লাস এক্সামও দিয়ে আসলে বোঝার সুযোগটা হয়নি এক্সাম প্যাটার্নটা কেমন। তো এই জন্য স্যার যতটুকু একটু শর্ট সিলেবাস করে বা একটু করা যায় আমাদেরকে একটু একটু দেখবেন প্লিজ। ঠিক আছে। ও, ঠিক আছে। এখন প্রথমটা বলি, প্রথমটা 3টা এক্সাম, এটা সবাই এগ্রি? যেহেতু এটা অফিসিয়াল টাইম 2:30, এখন যদি আমি 3টা বলি, এভরিবডি শুড এগ্রি। স্যার সমস্যা নেই, 3টাই বেটার। তিনটাই বেটার স্যার। এগ্রি স্যার। ওকে, আচ্ছা। 3টার পরে কেউ আসলে কিন্তু লেট হয়, মানে আর আমরা ওয়েট হয়তো করবো না, ঠিক আছে? স্যার 3টা সিআইপিএস এর লোক কি এগ্রি করলো? হ্যাঁ, তো বলছিলেন ঠিক আছে স্যার, উই এগ্রি। হ্যাঁ, আর অ্যাজ ফার এজ সিলেবাস ইজ কনসার্ন, আমি বলছিলাম যে অসুবিধা হবে, আস্তে আস্তে সময় পাওয়া যাবে। কেউ কিছু বলছেন? না বলছি সবাই স্যার এগ্রি করুন। না, কেউ ডিসএগ্রি করলে অসুবিধা নেই, আর এটা থেকে ক্লাস হবে, এক্সাম হবে, অসুবিধা নেই। আমাদের স্যার এটাও সমস্যা নাই, তিনটাও সমস্যা নাই। নামাজ পড়ে এক্সাম দিব, ব্যাপার নাই স্যার, নামাজ এখানে পড়লেও চলবে, ওখানে পড়লেও চলবে স্যার। না না, কি হলো বুঝলাম না। শেষ পর্যন্ত 3টার সময় শুরু করবো, তাই তো? এটাই তো হলো নাকি? আচ্ছা, সেটাই, মানে একটা পয়েন্টে আসতে হবে আমাদেরকে। হ্যাঁ স্যার, একটা পয়েন্টে যেটা বলা হয়েছে, যাকে বলা হয়েছে সে বুঝতে পেরেছে। ঠিক আছে, তাহলে 3টে আমরা শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। 3টা থেকে, এটা তো 1.5 আওয়ার এক্সাম না? 4:30 পর্যন্ত, 4 পর্যন্ত, 4:30, তাই না? 4:30, ওকে ফাইন। আর সেকেন্ডলি হচ্ছে অ্যাবাউট দ্য সিলেবাস, আমরা ওই স্কোপ পর্যন্তই সিলেবাস রাখবো। আমি চিন্তা করছিলাম শিডিউলটা অ্যাড করব, কিন্তু যেহেতু আপনারা বলতেছেন যে সিলেবাসটা একটু আর না বাড়াতে, তাহলে আজকে যে ডিসকাশনটা হবে ওটার ওই পর্যন্তই থাকবে। হ্যাঁ, শিডিউলটার, কারণ শিডিউলটা পর্যন্ত করার কথা ছিল এনিওয়ে, তাহলে আমি ওই স্কোপ পর্যন্তই রাখবো। ওকে, ঠিক আছে। এখন আমরা আগাই। লার্নিং অবজেক্টিভ হচ্ছে আমাদের যে নলেজ এরিয়া গুলো, তার সাথে যে স্কোপের রিলেশনশিপটা কি সেটা একটু বোঝা।
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইম্পর্টেন্ট টার্ম যেটা সেগুলা দেখা। আর লাস্টেরটা হচ্ছে কোশ্চেন স্কোপ ম্যানেজমেন্টের সলভ। এটা আসলে এটা আপনাদের জন্য খুব একটা না, রেলেভেন্ট না এই মুহূর্তে। হ্যাঁ, এটা যে পিএমআই পরীক্ষার এক্সাম কোশ্চেনের কথা বলা হচ্ছে, এটা নট দ্যাট রেলেভেন্ট। আচ্ছা, এখন প্রজেক্ট স্কোপ এন্ড প্রোডাক্ট স্কোপ দুটা জিনিস। হ্যাঁ, আমরা হচ্ছে আসলে প্রজেক্ট স্কোপ নিয়ে কথা বলবো। প্রজেক্ট স্কোপটা আসলে কি? হ্যাঁ, সেটা হচ্ছে the work performed to deliver a product, service or result with the specified features and functions. এখন আর প্রোডাক্ট স্কোপ হচ্ছে ফিচার্স আর ফাংশন অফ এ প্রোডাক্ট, সার্ভিস or রেজাল্ট। মানে আপনি ধরেন একটা ফর এক্সাম্পল একটা মোবাইল ফোন তৈরি করবেন, একটা প্রজেক্ট। ফোনটার যে ফিচার্স এন্ড ফাংশনস সেটা হবে প্রোডাক্ট স্কোপ। আর যে প্রজেক্টে যে কাজগুলো আপনি করবেন, কিভাবে করবেন, হ্যাঁ, ওয়ার্ক পারফর্ম যেটা করবেন, সেটা হচ্ছে প্রজেক্ট স্কোপ। আমরা কিন্তু প্রজেক্ট স্কোপ নিয়ে কথা বলবো। হ্যাঁ, প্রজেক্ট স্কোপ নিয়ে কথা বলবো। কোনো একটা বিল্ডিং এর টেকনিক্যাল স্পেসিফিকেশন, ফর এক্সাম্পল বিল্ডিং প্রজেক্ট, টেকনিক্যাল স্পেসিফিকেশন কি হবে সেটা প্রোডাক্ট স্কোপ, সেটা আমাদের কনসার্ন। আমরা হচ্ছে প্রজেক্ট স্কোপ নিয়ে কথা বলবো। ইন ওয়ান ওয়ার্ড, স্কোপ ইজ হোয়াট ইজ ইন দ্য প্রজেক্ট আর হোয়াট ইজ নট ইন দ্য প্রজেক্ট। ঠিক আছে, দ্যাট ইজ স্কোপ। দুটা জিনিস, দুটা কনসেপ্ট এখানে লেখা আছে। একটা হচ্ছে স্কোপ ক্রিপ আর গোল প্লেটিং। আচ্ছা, স্কোপ ক্রিপ মানে হচ্ছে আনকন্ট্রোল এক্সপানশন অফ স্কোপ উইদাউট এনি প্রপার কন্ট্রোল। দ্যাট মিনস আপনি যদি স্কোপটাকে একটা বাউন্ডারির মধ্যে না রাখেন, স্কোপটা যদি আনকন্ট্রোল এক্সপ্যান্ড হয়, বেড়ে যায়, হ্যাঁ, দ্যাট ইজ নট গুড ফর দ্য প্রজেক্ট। অ্যাজ এ প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজার উই হ্যাভ টু স্টপ দ্যাট, নাম্বার 1। নাম্বার 2, গোল প্লেটিং। অনেক সময় টিম মেম্বারসরা অনেক অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট অ্যাড করে, যেটা হয়তো কাস্টমার চায়নি, অথবা কাস্টমার সাথে যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টে হ্যাঁ ওটা কভার করে না। হ্যাঁ, তাহলে হচ্ছে সেই জন্য হ্যাঁ গোল প্লেটিংটা অ্যাভয়েড করতে হবে। মানে অ্যাডিং এক্সট্রা ফিচার, মানে কাস্টমারকে বেশি খুশি করার জন্য, ইটস নট রিকমেন্ডেড। মানে বোথ স্কোপ ক্রিপ এন্ড গোল প্লেটিং শুড বি অ্যাভয়েডেড। অ্যাজাইল বা অ্যাডাপটিভ এনভায়রনমেন্টে স্কোপটা প্রথমে পুরো ঠিক করা হয় না। হ্যাঁ, এটা হচ্ছে ডিফাইন এন্ড রিডিফাইন থ্রু দ্য প্রজেক্ট। মানে অ্যাজাইলে খুব অল্প সময়ের জন্য একটা স্কোপ ঠিক করা হয়, সেটাকে শেষ করে আবার নতুন ভাবে একটা স্কোপ পরের স্টেপের জন্য করা হয়। এটা ডিফারেন্স। আর প্রেডিক্টিভে পুরো স্কোপটা একসাথে ঠিক করা হয়, পরে চেঞ্জ হতে পারে, বাট এটা হচ্ছে মেইন ডিফারেন্স। প্রেডিক্টিভ লাইফ সাইকেল এবং অ্যাডাপটিভ লাইফ সাইকেলে স্কোপটা কিভাবে মানে ডিফাইন করা হয়, সেটা একটা ডিফারেন্সটা এখানে থাকবে। যেমন প্রেডিক্টিভে কি হয়, ডেলিভারিজ আর ডিফাইন্ড এট দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট। আর যখন স্কোপে যখন চেঞ্জ হয়, তখন সেটা হচ্ছে প্রোগ্রেসিভলি ম্যানেজ হয়। যখন চেঞ্জ আসবে তখন এটা চেঞ্জ করা হয়। অ্যাপ্রুভড স্কোপ বেসলাইন ইনক্লুডস, এখানে এটা আসবো আমরা পরে। স্কোপ বেসলাইন পরে আছে। 3টা জিনিস থাকবে। একটা হচ্ছে স্কোপ স্টেটমেন্ট, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, WBS and WBS ডিকশনারি। এগুলো আমরা দেখবো সামনে, জাস্ট এটা নামগুলো বলা আছে এখানে। স্কোপ বেসলাইন মানে অ্যাপ্রুভড স্কোপ বেসলাইন ক্যান বি চেঞ্জ অনলি থ্রু ফর্মাল চেঞ্জ কন্ট্রোল প্রসেস। ফর্মাল চেঞ্জ কন্ট্রোল প্রসেসের মাধ্যমে স্কোপ বেসলাইনটা চেঞ্জ করা যাবে। Validated scope occurs when each deliverable or phase review or control scope is an ongoing process. এটা আমরা দেখবো validated scope কি, control scope কি। হ্যাঁ, don't worry at the moment, we'll see. Adaptive এর ক্ষেত্রে কি হয়, the deliverables are developed over multiple iteration. Adaptive অনেকগুলো ইটারেশন হয় একটা জিনিস একটা কাজ করার জন্য, while a detailed scope is defined and approved for each iteration when it begins. আচ্ছা, আমি অ্যাডাপটিভটা ফর দ্য টাইম বিং আপনাদেরকে খুব সিরিয়াসলি দেখার দরকার নেই, বিকজ আফটার দ্য মিড টার্ম আমরা অ্যাডাপটিভ ফ্রেমওয়ার্কটা পড়বো, তো তখন আমরা ডিটেইল দেখবো
হাউ স্কোপ ইজ ম্যানেজড ইন অ্যাডাপটিভ ফ্রেমওয়ার্ক। আপাতত আপনি প্রেডিক্টিভ ফ্রেমওয়ার্কটাই ইউ ক্যান লার্ন, ঠিক আছে? এখানে যেটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ যে করা হয় কি, যে আমাদেরকে স্কোপটা ফিক্স করা হয়, তারপর তার উপর বেস করে আমরা কত খরচ যাবে আর কত সময় লাগবে ঠিক করি। আর ডাইনামিক একটা ডিএসডিএম অ্যাপ্রোচ, এটা ডাইনামিক একটা অ্যাপ্রোচ, সেখানে করা হয় কি, এটা অ্যাডাপটিভের একটা অ্যাপ্রোচ। সেখানে আপনাকে একটা টাইম অ্যান্ড কস্ট ইনভলভ দিয়ে দেয়, যে এর মধ্যে তুমি কাজ করো। আপনি আপনার সময় এবং যেটা আপনার বাজেট, সেটাকে নিয়ে আপনি ফাংশনালিটি, হ্যাঁ, বা স্কোপটাকে আপনি ভ্যারি করাতে পারবেন। হ্যাঁ, ইউ ক্যান ভ্যারি দ্যাট। এটা ডিফারেন্স ট্রেডিশনাল সাথে ডিএসডিএম। আমরা ট্রেডিশনালটাই আমরা এখন দেখবো। হ্যাঁ, ওইটা দেখবো আমরা পরে আফটার মিড টার্ম। আমরা ট্রেডিশনাল যদি দেখেন, ফিচার্স মিনস স্কোপ। স্কোপ ইজ আপনাকে প্রথমে ফিক্স করে নিতে হবে। ফিক্স করার পরে স্কোপের উপর ডিপেন্ড করবে আপনার কত খরচ হবে বা কত সময় লাগবে, হুইচ ইজ ন্যাচারাল, তাই না? আমরা একটা 5 তলা বিল্ডিং ঠিক করলাম, এটা আগে ঠিক করতে হবে। তা 5 স্টোরি বিল্ডিং, দিস ইজ স্কোপ। এন্ড 5 স্টোরি বিল্ডিং এর জন্য আমার কতটুকু টাইম লাগবে এবং কস্ট লাগবে, উই উইল ডিটারমিন। ওকে, এই স্লাইডটা কতদিন আমরা দেখিয়েছিলাম, তাই না? আমাদের যে ওই যে পেজ 25, যেটা আমরা গত ক্লাসে প্রিন্ট আউট লিখেছিলাম, তাই না? প্রিন্ট আউটটা সবার কাছে করতে বলেছিলাম। সেখানে পুরো প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট বা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টের ফ্রেমওয়ার্কটা দেওয়া আছে। সেটা একটা টেবিল বা ম্যাট্রিক্স যেটাই বলে। সেখানে আছে 5 প্রসেস গ্রুপস: ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং, কন্ট্রোল অ্যান্ড ক্লোজিং, and 10 knowledge area from integration to stakeholder management. আর in between the table ওখানে আছে all processes. There are 49 processes. এখন আমি স্কোপ যে নলেজ এরিয়া, সেইখানে প্রসেস কয়টা? হ্যাঁ, so there are 6 processes. Among those 6 processes, 4 processes belong to planning process group, and the other 2 belong to monitoring. আমাদের স্কোপ ম্যানেজমেন্ট হতে হলে এই 6টা প্রসেস শুধু আমাদের জানতে হবে, যে তাহলে উই উইল লার্ন অ্যাবাউট স্কোপ বা স্কোপ ম্যানেজমেন্ট। ফার্স্ট হচ্ছে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট। আমি বলেছিলাম যে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টে উই প্ল্যান হাউ উই উইল গোয়িং টু ডু উইথ দ্য স্কোপ, মানে হাউ উইল ডিটারমিন দ্য স্কোপ, কিভাবে আমরা কাজটা করবো ফর স্কোপের রিলেটেড জবগুলো, ঠিক আছে? দিস ইজ হচ্ছে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টের কাজ। তারপর দেন ইউ কালেক্ট রিকোয়ারমেন্টস, মানে আপনি স্কোপ করার জন্য আপনার রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে। দেন স্কোপকে ডিফাইন করবেন, তারপর একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার তৈরি করবেন। আর মনিটরিং কন্ট্রোলিং এর ক্ষেত্রে যখন কাজ হবে তখন আপনি 2টা কাজ করবেন: ভ্যালিডেট করবেন স্কোপ আর একটা কন্ট্রোল করবেন স্কোপ। কন্ট্রোল স্কোপ আপনি করবেন প্রজেক্ট ম্যানেজার and your team, and validate scope করবে হচ্ছে কাস্টমার, ঠিক আছে? আমরা ডিটেইলে যাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে ওই যে প্রেডিক্টিভ মডেলটা, সেই মডেলটা প্রত্যেকটা প্রসেসের একটা জেনেরিক ফরম্যাট। আমাদের 49 প্রসেস আছে, প্রত্যেকটা প্রসেসকে আবার এভাবে বলা হয়েছে যে there will be some inputs, we will apply some tools and techniques on the inputs and to get some output, ঠিক আছে? This is how the processes are defined. Each and every 49 processes. হ্যাঁ, যে কোনো প্রসেস মানে কি, প্রসেসের ফলে আমরা একটা আউটপুট পাই। ফর দ্যাট আউটপুট উই নিড সাম ইনপুট, and ইনপুট থেকে আউটপুটে কনভার্ট করতে গেলে উই নিড সাম টুলস এন্ড টেকনিক টু কনভার্ট ইনপুটস ইনটু আউটপুটস। সেজন্য প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রথমে আমাদের থাকে হচ্ছে ইনপুটে থাকে হচ্ছে প্রজেক্ট চার্টার।
প্রজেক্ট চার্টার্স মিনস হচ্ছে দ্য অ্যাপ্রুভ ডকুমেন্ট অফ দ্য প্রজেক্ট, মানে প্রজেক্ট এটাকে আমরা গভর্নমেন্টে বলে ডিপিপি, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল। হ্যাঁ, দিস ইজ দ্য birth certificate of the project. This is the document which allows project manager to use resources for the project. হ্যাঁ, প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টারটা তৈরি করাটা একটা প্রসেসের মধ্যে পড়ে, সেই প্রসেসটাকে বলে হচ্ছে ডেভেলপ প্রজেক্ট চার্টার। সেটা হচ্ছে ইনিশিয়েটিং প্রসেস গ্রুপের মধ্যে এটা পড়েছে, ইন্টিগ্রেশন নলেজ এরিয়াতে। আমি রেফার করছি কিন্তু সবগুলো পেজ 25 এর ইয়েতে, টেবিলটাকে। আচ্ছা, so far is there any question about this format? একটু আওয়াজ দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, প্রজেক্ট চার্টার লাগবে, তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান লাগবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আসলে অনেক কিছু থাকে। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে হচ্ছে কম্বিনেশন অফ মেনি প্ল্যানস। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, যে ইএফ এন্ড ওপিএস। ঠিক আছে, দুই ধরনের এনভায়রনমেন্ট ফ্যাক্টরস, অর্গানাইজেশন প্রসেস অ্যাসেট আর এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এগুলো লাগে। এই আসলে ইএফ এন্ড ওপিএ আর ইনপুটস ইন অলমোস্ট ইচ এন্ড এভরি প্রসেস, বিকজ এভরি প্রসেস রানস ইন এন এনভায়রনমেন্ট, তাই না? এই জন্য তারপর টুলস এন্ড টেকনিক কি অ্যাপ্লাই করা হবে? এক্সপার্ট জাজমেন্ট। আপনি যখন কিভাবে প্ল্যান করবেন, স্কোপটা প্ল্যান করবেন, সেটার জন্য আপনার এক্সপার্ট জাজমেন্ট লাগতে পারে। ইউ নিড সাপোর্ট ফ্রম এক্সপার্ট। ডাটা অ্যানালাইসিস করতে হতে পারে। ডাটা অ্যানালাইসিস একটা টেকনিক হচ্ছে অল্টারনেটিভ অ্যানালাইসিস। কতভাবে আপনি স্কোপ কালেক্ট করতে পারবেন, স্কোপ ডিফাইন করতে পারবেন, এন্ড মিটিংস রাখতে পারবেন। তারপর টুলস এন্ড টেকনিক গুলো অ্যাপ্লাই করে উই উইল গেট আউটপুট। আউটপুট এখানে আউটপুট বলতে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান পাবো। মানে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস এন্ড নেম অফ দ্য আউটপুট ইজ scope management plan. That is the plan which you follow to determine the scope of the project. ঠিক আছে, তাহলে রিলেশনশিপটা বুঝছেন। আমি একটু সময় দিচ্ছি এই স্লাইডটা, বিকজ দ্য ফার্স্ট প্রসেস উই আর ডিসকাসিং। সো এভরি প্রসেস ইজ ডিফাইন্ড ইন দ্যাট ওয়ে। সাম ইনপুটস, টুলস এন্ড টেকনিক, আউটপুট। আউটপুট এখানে দুটো দেখা যাচ্ছে, একটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, দিস ইজ দ্য মেইন আউটপুট। দ্য আদার আউটপুট ইজ রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আপনি রিকোয়ারমেন্ট কিভাবে কালেক্ট করবেন, হ্যাঁ, তার যে একটা প্ল্যান, এটা থাকতে হবে। সো ইউ গেট টু আউটপুট। সো ফর এভরি প্রসেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্যাট ইউ লুক ফরওয়ার্ড ফর ইজ আউটপুটস। এটা খেয়াল রাখবেন। There are 49 processes I have told you. For every process the most important thing is the output. Very obvious. আমরা যে কোনো কাজ করি, প্রসেস রান করি, আমরা আউটপুটটাকে গুরুত্ব দিই। ঠিক আছে, তাহলে আমি যখন প্রসেস পাবো, তখন ফার্স্ট আই উইল লুক what are the outputs. Among the outputs, again we look for the main output. হ্যাঁ, এখানে মেইন আউটপুটটা হচ্ছে স্কোপ প্রজেক্ট, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, তো এইভাবেই সবগুলো কিন্তু প্রসেসগুলো ডিফাইন করা হবে। আমার মনে রাখতে হবে যে আমাদের there are 6 processes under scope management, তাই না? এটা একটা প্রসেস। স্যার একটা কথা বলতাম স্যার। হ্যাঁ বলেন, শিওর স্যার। ডেটা অ্যানালাইসিস আর অল্টারনেটিভ অ্যানালাইসিস, স্যার এটা যদি একটু ডিটেইলস বলতেন স্যার। আচ্ছা, বলতেছি ডেটা অ্যানালাইসিস ইজ মানে ডেটা অ্যানালাইসিস হচ্ছে আপনার হচ্ছে যখন আপনি অনেকগুলো ডেটা পেলেন, তো এটা অ্যানালাইসিস করতে হবে না? তাহলে এটা এই ডেটা অ্যানালাইসিস কমন নেই। ডেটা অ্যানালাইসিস আবার অনেক ধরনের ডেটা অ্যানালাইসিস করা যায় অনেক ভাবে। একটা হচ্ছে অল্টারনেটিভ অ্যানালাইসিস। অল্টারনেটিভ অ্যানালাইসিস মানে যে আপনি অল্টারনেট কয়টা ওয়েতে আপনি স্কোপ ম্যানেজমেন্ট করতে পারবেন সেটা দেখো, অল্টারনেটিভ অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসের ওয়ান অফ দ্য টেকনিক ইজ অল্টারনেটিভ অ্যানালাইসিস। দেয়ার আর আদার টেকনিকস অফ ডেটা অ্যানালাইসিস। মানে ডেটা নিয়ে যখন আপনি কাজ করবেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা জি স্যার। তবে আমি আবার বলছি যে আওয়ার মেইন ফোকাস ইজ আউটপুট। হ্যাঁ, আউটপুটটা দিকে তাকাতে হবে বেশি করে। হ্যাঁ, আউটপুট হচ্ছে আমরা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান পেলাম আর রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান পেলাম। স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আমি কাজ করব হচ্ছে স্কোপটা আমি কিভাবে করব।
বলেন। প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের প্রসেসের নাম, আর হ্যাঁ। আউটপুট হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, মানে এক্স্যাক্টলি সিমিলার তো ওয়ার্ড, মানে এটা একটা এই জন্য বললাম, এই জন্য স্লাইডটাতে অনেক থামলাম আমি। হ্যাঁ, জি স্যার। প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস, দ্য Process. আউটপুট ইজ কি পাইলেন এই প্রসেস থেকে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা, মানে কিভাবে আপনি স্কোপ করবেন। হ্যাঁ, এটি আপনার উদ্দেশ্য পাওয়া, ঠিক আছে। ওকে, এটাই। Plan scope management is the first process of the scope management plan knowledge area and falls under the planning process groups. This process defines how the project scope would be defined, validated and controlled. এটা হচ্ছে ডিফাইন করা, হচ্ছে স্কোপটাকে ঠিক করা, কন্ট্রোল করা মানে যে স্কোপ করছে সেই অনুযায়ী কাজ হয়েছে কিনা সেটা মনিটর করা থ্রুআউট দ্য প্রজেক্ট, অ্যান্ড ভ্যালিডেট করা মানে হচ্ছে কাস্টমার এটাকে ভ্যালিডেট করবে যে আপনার স্কোপ যেটা দিক করেছেন বা যেটা আউটপুট দিলেন ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু হাউ কিভাবে করবেন সেটা স্কোপ প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টে আপনি ঠিক করে নেবেন এই প্রসেসে। হাউ কিভাবে করবেন, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, হাউ দ্য স্কোপ উইল বি ডিফাইন্ড, ভ্যালিডেটেড এন্ড কন্ট্রোলড। আরেকটা আউটপুট দেখেছিলাম আমরা, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, খেয়াল করবেন সেকেন্ড আউটপুট। সেখানে আমরা কি করি আসলে, হাউ দ্য রিকোয়ারমেন্টস উইল বি ম্যানেজড, কালেক্টেড, documented, analyzed, and that the team will use to collect requirement, document requirement, maintain the document through the project. Scope related document, মানে কিভাবে আপনি রিকোয়ারমেন্টটা কালেক্ট করবেন, সেটাকে ডকুমেন্ট করবেন এবং মেনটেন করবেন থ্রু দ্য প্রজেক্ট। হ্যাঁ, ফর দ্য স্কোপ, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা বলা হবে। ইটস অ্যাবাউট অলসো হাউ উই উইল ডু দ্যাট। আমরা এখন আসলাম নেক্সট প্রসেসে। নেক্সট প্রসেসের নাম হচ্ছে কি, কালেক্ট রিকোয়ারমেন্ট। দেখা যাচ্ছে তো, ক্যান ইউ সি ক্লিয়ারলি? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। এটা সেকেন্ড প্রসেস। দেয়ার আর 6 প্রসেস আমরা বললাম, তার মধ্যে 4 প্রসেস আন্ডার প্ল্যানিং প্রসেস গ্রুপ এন্ড 2 প্রসেস আন্ডার মনিটরিং কন্ট্রোলিং প্রসেস গ্রুপ। এখন আসে আমি কালেক্ট রিকোয়ারমেন্ট কালেক্ট করবো। রিকোয়ারমেন্ট কালেক্ট করবো, there are inputs, project charters, project management plan, some project documents, এগুলো আমরা পরে দেখবো, business documents, agreements, তারপর environmental factors, those are there. There are techniques, tools and techniques এর মধ্যে খেয়াল করেন, expert judgment is very common. হ্যাঁ, আপনি সবসময় expert judgment লাগতে পারে। এই টুলস ও টেকনিক দেওয়া মানে এই না যে আপনার সবগুলোই সবসময় লাগবে, তাহলে এগুলো লাগতে পারে। তারপর ডাটা গ্যাদারিং হচ্ছে অ্যানাদার টেকনিক। ডাটা গ্যাদারিং এর মধ্যে ব্রেইনস্টর্মিং, ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, কোশ্চেনার, বেঞ্চমার্কিং এগুলো আছে। ডাটা গ্যাদার করা হচ্ছে। ডাটা অ্যানালিসিসের আগের বার ডাটা অ্যানালিসিস কোন টেকনিকটা ইউজ করছিলাম, যে অল্টারনেটিভ অ্যানালিসিস। এবার ডকুমেন্ট অ্যানালিসিস, অ্যানাদার টেকনিক অফ ডাটা অ্যানালিসিস। তো তারপর ডিসিশন মেকিং, এগুলো ভোটিং আছে, মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং আছে, দেখবো আমরা পরে এগুলা। ডাটা রিপ্রেজেন্টেশন, মানে ডাটা প্রথমে আপনি গ্যাদার করি, তারপর ডাটা অ্যানালিসিস করি, তারপর ডাটা রিপ্রেজেন্টেশন করি, ডাটা প্রেজেন্ট করি। হ্যাঁ, এটাকে প্রেজেন্ট করতে মানে ডেটা নিয়ে দেখবেন 3 ধরনের টুলস। একটা হচ্ছে ডেটা গ্যাদারিং, ফার্স্ট ইউ কালেক্ট দ্য ডাটা, তারপর দেন ডাটা অ্যানালিসিস, ইউ অ্যানালাইসিস দ্য ডাটা, দেন দ্যাট ডাটা রিপ্রেজেন্টেশন, দ্যাট প্রেজেন্ট দ্য ডাটা। ঠিক আছে, তারপরে হচ্ছে এর মধ্যে অ্যাফিনিটি ডায়াগ্রাম আছে, মাইন্ড ম্যাপিং আছে, এগুলো কি আমরা দেখবো। ইন্টারপার্সোনাল টিম স্কিলস, নমিনাল গ্রুপ টেকনিক, হ্যাঁ এগুলা ইন্টারপার্সোনাল আর টিম স্কিল, এগুলো আমরা দেখবো পরে। তো আমি বলছি ফর এভরি প্রসেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইনপুট, টুলস এন্ড টেকনিক্স আর আউটপুট। বলেন কোনটা? একটা প্রসেসের জন্য আউটপুট। তাহলে আমরা আউটপুটটা দিয়ে তাকাবো। এখানে আউটপুট পাবো রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন মানে আমি হচ্ছে রিকোয়ারমেন্ট যে কালেক্ট করলাম সেই জিনিসগুলো, I collect all the requirement to define my scope. আমি কাস্টমার কাছে গেলাম, হ্যাঁ, বা স্টেকহোল্ডার্সে গেলাম, সব রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করলাম। কেন কালেক্ট করলাম? ফর দ্য স্কোপ। তাহলে আমি রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, এটা আউটপুট, এটা পেলাম, রিকোয়ারমেন্ট গুলো পেলাম। আরেকটা আউটপুট আছে রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স, হুইচ ইজ অ্যাকচুয়ালি বলে যে আপনি যে রিকোয়ারমেন্ট কালেক্ট করলাম সেটা কার থেকে কালেক্ট করলাম, কখন কালেক্ট করলাম, কেন কালেক্ট করলাম,
সেটা আরেকটা আলাদা ডকুমেন্ট। রিকোয়ারমেন্ট গুলো থাকবে এক জায়গায়, আর কোনো একটা মানে ডাউন দ্য লাইন যদি প্রশ্ন আসে এই রিকোয়ারমেন্ট আমি কোথেকে পেলাম, কিভাবে পাইলাম, তাহলে আমি রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স যে ডকুমেন্টে সেটা আমরা দেখবো। হ্যাঁ, রিকোয়ারমেন্টে থাকবে হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, আর রিকোয়ারমেন্টের যে ব্যাকগ্রাউন্ড জিনিসটা, যে এটা কে কালেক্ট করলো, কবে কালেক্ট করলো, কার থেকে কালেক্ট করলো, কেন কালেক্ট করলো, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স এখানে থাকবে। ঠিক আছে, দুইটা আউটপুটের ডিফারেন্স বুঝছেন? একটা থাকবে রিকোয়ারমেন্ট, আর একটা থাকবে এই রিকোয়ারমেন্ট কালেক্টের যে প্রসেসটা ছিল, বা কে কালেক্ট করলো, কার থেকে কালেক্ট করলো, কেন কালেক্ট করলো, সেটা কবে কালেক্ট করলো। তাহলে আমরা দুইটা আউটপুট পাবো। আমরা এখানে আছে যে এটা কিন্তু পার্ট অফ পেজ 25 এর একটা অংশ, একটু স্ক্রিনশট নেওয়া আছে। সেখানে দেখেন যে এখানে আমরা কালেক্ট রিকোয়ারমেন্ট এটা ডিসকাস করছি। ঠিক আছে, স্কোপ ম্যানেজমেন্টের 6টা প্রসেস দেখেন রোটা। তার আগে আছে প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। হ্যাঁ, তার মধ্যে প্রথম প্রসেসটা হচ্ছে ডেভেলপ প্রজেক্ট চার্টার। এখান থেকে আমরা প্রজেক্ট চার্টার পাই, ওই প্রথম প্রসেসটা থেকে, এই প্রসেসটা থেকে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট নলেজ এরিয়া, কিন্তু আমরা করছি হচ্ছে এইটা, দিস পার্টিকুলার। তাহলে উই হ্যাভ completed the second process of this knowledge area. আমি একটু কোশ্চেন করি, আর ইউ কমফোর্টেবল, আর ইউ মানে কমফোর্টেবল উইথ দ্য ফ্রেমওয়ার্ক অফ প্রেডিক্টিভ ম্যানেজমেন্ট? এটা বুঝছেন তো, যে প্রসেস গ্রুপস 5টা, নলেজ এরিয়া 10টা। হ্যাঁ, এই ফ্রেমওয়ার্কটা তো আপনারা বুঝতেন, ফ্রেমওয়ার্কটা বলেন। 5টা প্রসেস গ্রুপ, 10টা নলেজ এরিয়া, আর 49 প্রসেস। এক্স্যাক্টলি, হ্যাঁ। এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমাদের কিন্তু প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্টের ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন জিনিসটা। এখানে আমরা ডিগ ডাউন করছি আস্তে আস্তে। হ্যাঁ, ঠিক আছে। তার মধ্যে আমরা ফর স্টাডি পারপাস, লার্নিং পারপাস, আমরা কিন্তু নলেজ এরিয়া বরাবর শিখি। আমরা স্কোপ ম্যানেজমেন্ট শিখি, শিডিউল শিখবো, কস্ট শিখবো, সো অন। কিন্তু প্রজেক্টে কাজ হয় কিন্তু কিভাবে, কলাম ওয়াইজ। প্রথমে ইনিশিয়েটিং, তারপর প্ল্যানিং, তারপর এক্সিকিউটিং, মনিটরিং কন্ট্রোলিং চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে সবসময়, তারপর ক্লোজিং। ঠিক আছে, তার মানে প্রজেক্টে কাজগুলো হয় কিন্তু প্রসেস গ্রুপ ওয়াইজ, প্রসেস গ্রুপ ফার্স্ট, ইনিশিয়েটিং, প্ল্যানিং এন্ড সো অন। এন্ড আমরা কিন্তু যখন আমি শিখছি, তখন আমরা শিখছি নলেজ এরিয়া দিয়ে, ফর দ্য সেক অফ মানে ইজি আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্টস। ক্লিয়ার এই জিনিসটা যেটা বললাম এর মধ্যে? জি স্যার। ওই যে বললাম যে অনেকগুলো টেকনিক আছে, এই যে ডাটা গ্যাদারিং এ, ব্রেনস্টর্মিং, ইন্টারভিউ, কোনটা কি টেকনিক সেটা এখানে বলা আছে। হ্যাঁ, হোয়াট ইজ ব্রেনস্টর্মিং, ইন্টারভিউস, ফোকাস, অনেকগুলো আপনি জানেন। বেঞ্চমার্কিং, হ্যাঁ, ব্রেনস্টর্মিং মানে হচ্ছে অনেকজন মিলে যখন একসাথে আলোচনা করে, হ্যাঁ, একটা আইডিয়া জেনারেট করি, হ্যাঁ, সেটাকে বলে ব্রেনস্টর্মিং। ইন্টারভিউ ফর্মাল ইনফর্ম হতে পারে। আপনি যদি ইন্টারভিউ নিয়ে আপনি রিকোয়ারমেন্ট গুলা কালেক্ট করেন, মানে আমরা কিন্তু এই টুলস গুলা কোন প্রসেসের টুলস, কালেক্ট রিকোয়ারমেন্ট, তাই না? আমরা স্কোপ ডিফাইন করার জন্য আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করছি, তার টুলস অ্যান্ড টেকনিক্স হচ্ছে এগুলো। ডাটা গ্যাদারিং, তার মধ্যে এগুলো ইন্টারভিউ। ফোকাস গ্রুপ, একসাথে অনেকের সাথে বসে নিয়ে একজন ফ্যাসিলিটেটর থাকে, সেখান থেকে হচ্ছে স্টেক হোল্ডার থেকে হচ্ছে এক্সপেকটেশন এবং অ্যাটিটিউড, এগুলা। আরেকটা যে কোশ্চেনার সার্ভে, আপনি কোশ্চেনার পাঠিয়ে দিলেন, আপনি সার্ভে করে কালেক্ট করতে পারবেন। বেঞ্চ মার্কিং হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিসের সাথে কম্পেয়ার করে আপনি রিকোয়ারমেন্ট ঠিক করা। ঠিক আছে, বেঞ্চ মার্কিং মিনস হচ্ছে there are some ideal best practices, যেটা থেকে আপনি আপনার প্রজেক্টের কালেক্ট গুলা রিকোয়ারমেন্টের হেল্প নেবেন। তারপর আরেকটা ছিল ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং হতে ভোটিং হতে পারে। ভোটিং আবার 3 ধরনের হতে পারে। একটা ইউনানিমিটি, সেটা হচ্ছে ইউনানিমাসলি উই এগ্রি, কথা আছে না, 100% লোক এগ্রি করলো। হ্যাঁ,
আর মেজরিটি 50% বেশি এগ্রি করলো, 10 জনের মধ্যে 5 or above, হ্যাঁ, এগ্রি করলো। আর প্লুরালিটি মানে লার্জেস্ট ব্লক, সে 10 জন আছে, 3 জন একটাতে ভোট দিল, 4 জন একটাতে ভোট দিল, আর আরো 3 জন একটা ভোট দিল। লার্জেস্ট ব্লক যেটা there is 4, that is less than majority, less than 50%, still আমরা কিন্তু ওই ডিসিশনটাকে নিতে পারি। তাহলে ভোটিং এর 3 ধরনের ভোটিং টেকনিক আমরা ইউজ করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি না, আমরা ডিসিশন নিব যখন আমরা সবাই এগ্রি করব, তখন ইউনিনিমাস ডিসিশন হতে পারে না। এই ইস্যুগুলোতে আমরা মেজরিটি যদি রাজি হয় তাহলেই আমরা ওইদিকে যাব। আর প্লুরালিটি যখন বলবো যে আমাদের ম্যাক্সিমাম লোক যেটা বলবে সেটাতেই যাবো। যেমন আমাদের দেশে ডেমোক্রেসি বলে প্লুরাল ডেমোক্রেসি বলে, কেন বলে? এই জন্য যে হচ্ছে আপনার সবচেয়ে বেশি যে পাইছে সেই ভোটে জিতে যাবে। এটা যদি 30% হয় 10% হইলো, তাই না? এটা মেজরিটি হওয়া লাগবে। অটোক্রেটিক ডিসিশন মেকিং, সেটা কি হয় যে পিএম আপনি বললেন যেটা সেটাই হচ্ছে হবে, এটা বলে অটোক্রেটিক ডিসিশন মেকিং। হ্যাঁ, একজনই বলে দিল। মাল্টি ক্রাইটেরিয়া হচ্ছে আপনি অনেকগুলো ক্রাইটেরিয়া একসাথে নিয়ে অ্যানালাইসিস করে তারপর ডিসিশন নিলেন, মানে একটা ক্রাইটেরিয়াতে না, হ্যাঁ, অনেকগুলো ক্রাইটেরিয়া একসাথে নিয়ে সিস্টেমেটিক অ্যানালাইসিস করে তারপর ডিসিশন নিলেন, এটাকে মাল্টি ক্রাইটেরিয়া। হ্যাঁ বলেন স্যার, অটোক্রেটিকের যে ডেফিনেশনটা স্যার, এটা কি আসলে এখানে বোঝা যাচ্ছে যেটা সবার হয়ে আমি একটা ডিসিশন নিয়ে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি অটোক্রেটিক বলতে ব্যাপারটা এমন না স্যার যে কে কি বললো সেটা ডাজন্ট ম্যাটার, আমি ডিসিশন নিব। এক্স্যাক্টলি তাই ইন্ডিভিজুয়াল টেক রেসপন্সিবিলিটি বলো। প্রজেক্ট ম্যানেজার আপনি বললেন আমি ডিসিশন দিব, হ্যাঁ, ফর দ্য গ্রুপ, হ্যাঁ, দিস ইজ নট এ ভেরি গুড টেকনিক, বাট সামটাইমস ইউ হ্যাভ টু ইউজ দ্যাট। হ্যাঁ, মানে একটা ইন্ডিভিজুয়াল যে একজন বলে যে আমি ডিসিশন দেবো, একজনের ডিসিশন, মানে এখানে কোনো ভোটিং নাই, কোনো ইয়ে নাই, একজনই ডিসিশন দেবো, ঠিক আছে? এটা অটোক্রেটিক ডিসিশন। তারপর ডাটা কি গ্যাদার, ডাটা অ্যানালিসিস, তারপর কি ডাটা রিপ্রেজেন্টেশন, ডাটা শো করা। একটা হচ্ছে অ্যাফিনিটি ডায়াগ্রাম, এটা কি দ্য লার্জ নাম্বারস অফ আইডিয়াস বি ক্লাসিফাইড ইনটু গ্রুপস ফর রিভিউ অ্যানালাইসিস। ওই যে আমরা দেখছি অনেক সময় প্র্যাকটিসের সময়, মানে আপনাদের সেশনের সময় না, যে স্টিক প্যাড আমরা একই ধরনের ইয়েটা এক জায়গায় করি, হ্যাঁ, এক জায়গায় লাগাই, এটাকে বলে অ্যাফিনিটি ডায়াগ্রাম। হ্যাঁ, তাহলে বোঝা যায় যে এই আইডিয়া গুলা এই কয়জন দিচ্ছে, কাছাকাছি আইডিয়া গুলো। আবার আরেকটা জায়গায় হচ্ছে এই ধরনের আইডিয়া এই গ্রুপটা দিচ্ছে, এটা অ্যাফিনিটি ডায়াগ্রাম। মাইন্ড ম্যাপিং হচ্ছে আর আইডিয়াগুলো কনসলিডেট করা থ্রু ইন্ডিভিজুয়াল ব্রেনস্টর্মিং সেশন ইনটু এ সিঙ্গেল ম্যাপ টু রিফ্লেক্ট কমনালিটি এন্ড ডিফারেন্সেস। এখানে কমনালিটি এন্ড ডিফারেন্স দিয়ে যদি আপনি যে ডাটা গ্যাদার করে ডাটা অ্যানালাইসিস করে যেটা পাইলেন সেগুলো রিপ্রেজেন্ট করেন, সেটাকে বলে মাইন্ড ম্যাপিং। তো দিস আর নট ভেরি ইম্পর্টেন্ট, টুলস এন্ড টেকনিক্স আর নট ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কি বেশি আউটপুট গুলো, ঠিক আছে? আবার ইন্টারপার্সোনাল টিম টেকনিক যেগুলো, সেগুলো হচ্ছে নমিনাল গ্রুপ টেকনিক আছে। মানে যখন একটা ব্রেনস্টর্মিং ইজ ফলোড বাই এ ভোটিং প্রসেস, সেটাকে বলে নমিনি গ্রুপ টেকনিক। অবজারভেশন এন্ড কনভারসেশন, অনেক সময় অবজারভেশন করে হচ্ছে আমরা ডিসিশন নিতে পারি, হ্যাঁ, যে আসলে হাউস কি চাচ্ছে, সবাই কি চাচ্ছে। আর হচ্ছে ফ্যাসিলিটেশন, হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্টের যে জ্যাড বলে, হ্যাঁ, ফ্যাসিলিটেট করে এগুলা নেওয়া যায়। দিস আর নট ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, জাস্ট আমি জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য দেওয়া আসছে। আবার কনটেক্সট ডায়াগ্রাম, হ্যাঁ, এটা যদি ভিজুয়ালি আপনি শো করেন, হ্যাঁ, যে হচ্ছে স্কোপ গুলাকে যে টোটাল কিভাবে সব সিস্টেম একসাথে ইন্টারঅ্যাক্ট করবে, হ্যাঁ, সেটা আপনার কনটেক্সট ডায়াগ্রাম বলে। আর প্রোটোটাইপিং মানে বড় একটা জিনিসকে যদি আপনি বড় তাতে ছোট্ট একটা মডেল করে যদি আপনি দেখেন যে এই আসলে এই স্কোপটা কাজ করে কিনা, সেটা হলো প্রোটোটাইপ। দিস আর অল টুলস এন্ড টেকনিক্স, হ্যাঁ, নট ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আউটপুট, অ্যাজ আই হ্যাভ টোল্ড আর্লিয়ার, হ্যাঁ, যে আউটপুট হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে কি দুইটা আউটপুট ছিল, একটা কালেক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, যেখানে আপনি সব রিকোয়ারমেন্ট গুলো আপনি একসাথে পাবেন। তার মধ্যে রিকোয়ারমেন্ট অনেক ধরনের হতে পারে। একটা হতে পারে বিজনেস রিকোয়ারমেন্ট, স্টেক হোল্ডার রিকোয়ারমেন্ট, সলিউশন রিকোয়ারমেন্টস,
ট্রানজিশন রিকোয়ারমেন্টস, প্রজেক্ট রিকোয়ারমেন্টস অ্যান্ড কোয়ালিটি রিকোয়ারমেন্টস, আরো 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 অনেক ধরনের হতে পারে। হ্যাঁ, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন আর প্রজেক্টের জন্য আপনাকে কালেক্ট করতে হবে। সব ধরনের রিকোয়ারমেন্টকে আপনি অ্যাকোমোডেট করতে হবে ফর দ্য প্রজেক্ট। কেন করতে হবে? সো দ্যাট ইউ ক্যান ডিফাইন স্কোপ প্রিসাইসলি। এরপরে দেখবো আমরা এই রিকোয়ারমেন্টের উপর থেকে স্কোপটাকে ডিফাইন করো, ঠিক আছে? আর রিকোয়ারমেন্ট কালেক্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স is a grid that links product requirements and their origin to the deliverables that satisfy system. এই রিকোয়ারমেন্ট গুলোকে যে হচ্ছে ওই অরিজিন কিভাবে কালেক্ট করা হলো, কেন কালেক্ট করা হলো, কার থেকে কালেক্ট করা হলো, কখন কালেক্ট করতে, এটা হচ্ছে ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স। কিন্তু আমাদের দুইটা আউটপুটের মধ্যে আবার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। কারণ রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের উপর বেস করে আপনি কি করবেন? ইউ উইল ডিফাইন ইয়ার স্কোপ। তারপরের প্রসেসটা, থার্ড প্রসেস হচ্ছে ডিফাইন স্কোপ। তাহলে আমাদের ফার্স্ট প্রসেস ছিল প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট। ওখানে আমরা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান পেলাম, যেটা কিনা আমরা কিভাবে স্কোপ আমরা ডিফাইন করব, ভ্যালিডেট করবো, কন্ট্রোল করবো পেয়েছি। আর সেকেন্ড প্রসেস হচ্ছে কালেক্ট রিকোয়ারমেন্ট। এই আউটপুট, মেইন আউটপুট ছিল আসলে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। সেখানে আমি সব ধরনের রিকোয়ারমেন্ট আমি পেয়েছি, ঠিক না? আর পাওয়ার পরে আমাকে এখন আমার প্রজেক্টের স্কোপটা ডিফাইন করতে হবে। হ্যাঁ, দিস ইজ দ্য ডিফাইন স্কোপ প্রসেস। উই আর স্টিল ইন প্ল্যানিং স্টেজ, না? ছয়টা যে প্রসেস স্কোপে, তার মধ্যে চারটাই কিন্তু প্ল্যানিং এ, না? আর দুইটা হচ্ছে মনিটরিং কন্ট্রোলিং। এই জন্য আমরা থার্ড প্রসেস ইজ দ্য ডিফাইন স্কোপ। ভেরি ইম্পর্টেন্ট প্রসেস এটা। প্রসেস অফ ডেভেলপিং এ ডিটেইল ডেসক্রিপশন অফ দ্য প্রজেক্ট অ্যান্ড প্রোডাক্ট। হ্যাঁ, দুইটারই একটা ডিটেইল ডেসক্রিপশন আমরা থাকতে হবে। হ্যাঁ, প্রজেক্টটা হচ্ছে কিভাবে আমরা কাজ করব সেটা, আর প্রোডাক্ট হচ্ছে যেটা আমার ডেলিভারেবল, তার ফিচার ফাংশনালিটি এগুলা কি হবে। সে ফর এক্সাম্পল আমি একটু বললাম যে একটা বিল্ডিং বানাবো। একটা বিল্ডিং বানাইতে হলে একটা বিল্ডিং এর হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলো কি হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট স্কোপ। আর হচ্ছে প্রজেক্ট স্কোপ হচ্ছে আমরা কাজগুলো কিভাবে করব, কোন প্রসেস ফলো করব, কোনটা করব না, কোন স্ট্যান্ডার্ড করব না, সেটা হচ্ছে প্রজেক্ট স্কোপ। দুইটা স্কোপই আমি ঠিক করবো ডিফাইন স্কোপ। তার মানে এখানে আমি আউটপুট হিসেবে পাই হচ্ছে ডিফাইন স্কোপের আউটপুট হচ্ছে স্কোপ স্টেটমেন্ট পাই। স্কোপ স্টেটমেন্ট, হ্যাঁ, স্কোপ স্টেটমেন্ট হচ্ছে কি, হচ্ছে এখানে কি থাকে, প্রজেক্ট এন্ড প্রোডাক্ট স্কোপ ডেসক্রিপশনটা থাকে। প্রোগ্রেসিভলি এলিভেটেড মানে কি, আমরা আস্তে আস্তে এটাকে ডিটেইলে যাই। প্রথমে অত ডিটেইল করি না, একটা ওভারঅল করি। অ্যাজ ইউ গো অ্যালং দ্য প্রজেক্ট, তখন আমি এটাকে আস্তে আস্তে ডিটেইল করি। তারপর ডেলিভারেবলস কি হবে, কি আউটপুট, মানে কি আমি পাবো। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি হবে, যে আমি তো জিনিস তৈরি করলে হবে না, কাস্টমার এটা আমাকে, কাস্টমারকে এটাকে বুঝে নিবে। কাস্টমার কোন ক্রাইটেরিয়া ফিল করলে কাস্টমার সেটা বুঝে নিবে, সেটা আমরা ঠিক করতে হবে আগে। তাহলে আমি সব স্কোপ করলাম, সব বানাইলাম, কাস্টমাররা অ্যাকসেপ্ট করলো না, তাহলে তো হলো না। তারপর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ লাস্ট পয়েন্ট অফ ইম্পর্টেন্ট, যে প্রজেক্ট এক্সক্লুশনস, মানে কি কি থাকবে না এই প্রজেক্টে, ঠিক আছে, সেটাও রাখতে হবে। অনেক সময় কিন্তু আমরা, এটা খুব ইম্পর্টেন্ট এর জন্য, অনেক সময় আমরা কিন্তু যদি কি কি থাকবে না না লিখি, তাহলে হয় কি, কনফিউশন তৈরি হবে। হ্যাঁ, কনফিউশন তৈরি হবে। ফর এক্সাম্পল, আপনি একটা ধরেন একটা বিল্ডিং বানাবেন, হ্যাঁ, 5 তলা বিল্ডিং। বললেন যে বিল্ডিং এর এতগুলা ফ্লোর স্পেস হবে, হ্যাঁ, এতগুলা লিফট হবে, হ্যাঁ, তারপর হচ্ছে তার একটা কি বলে সাবস্টেশন থাকবে, তার এত কেভিএ ইয়ে থাকবে, হ্যাঁ, তার ফ্লোরের যে টাইলস তার এই ধরনের কোয়ালিটি থাকবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন। হ্যাঁ, কিন্তু আপনি বললেন না যে হচ্ছে এই বিল্ডিংটা যে, সে ফর এক্সাম্পল, যে হচ্ছে গ্রিন বিল্ডিং হবে না। হ্যাঁ, নর্মালি গ্রিন বিল্ডিং মানে হচ্ছে যেখানে কিনা এনভায়রনমেন্টাল সব ফ্যাক্টর গুলো অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, গ্রিন বিল্ডিং কনসেপ্ট, যে এনভায়রনমেন্টাল সব ইস্যু গুলোকে অ্যাকোমোডেট করা হয়। আপনি এটা বললেন না,
আপনি এটা করলেন, পরে ধরুন কাস্টমার যদি বললেন যে এটা তাহলে এটা তো আসলে আপনি ট্রেডিশনাল করলেন, আপনার গ্রিন বিল্ডিং কনসেপ্ট তো কিছু ইউজ করলেন। এইটা অ্যাভয়েড করার জন্য একটা এক্সাম্পল দিলাম, এটা প্রজেক্ট এক্সক্লুশনে বলে দিতে হবে যে দিস প্রজেক্ট উইল নট ফলো দ্য গ্রিন বিল্ডিং স্ট্যান্ডার্ডস। তাহলে ক্লিয়ার হয়ে গেল, তাই না? বুঝছেন প্রজেক্ট এক্সক্লুশন কনসেপ্টটা? বুঝছেন কি? আমি এক্সাম্পল দিলাম। Yes. তার মানে we have to clarify what we will not do the project in the project. তার মানে এই যে স্কোপ এক লাইনে যদি বলা হয় হোয়াট ইজ স্কোপ, তাহলে বলতে হোয়াট উইল বি ডান ইন দ্য প্রজেক্ট এন্ড হোয়াট উইল বি নট ডান ইন দ্য প্রজেক্ট ইজ দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট। ক্লিয়ার? দুটো জিনিস থাকতে হবে। তার মানে স্কোপ স্টেটমেন্ট ইজ দ্য আউটপুট অফ ডিফাইন স্কোপ প্রসেস, মেইন আউটপুট। সেখানে আমি প্রজেক্ট এন্ড প্রোডাক্টের স্কোপ ডেসক্রিপশন পাবো, ডেলিভারেবলস পাবো, আর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া পাবো, এন্ড প্রজেক্ট এক্সক্লুশন পাবো। এই কটা জিনিস পাবো। এই যে ডিফাইন স্কোপ, সেই এটাকে বলি ইটো মডেল, মানে ইনপুট টুলস এন্ড টেকনিক আউটপুট। প্রত্যেকটা 49 প্রসেস প্রত্যেকটাই কিন্তু এই মডেল দিয়ে ডিফাইন করা, এইভাবে ডিফাইন করা। এখানে ইনপুটস আছে, টুলস এন্ড টেকনিক্স দেখলাম কিছু, আউটপুট যাই দেখি। আউটপুট হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। এই যে স্কোপ স্টেটমেন্ট, এটা হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। স্কোপ একই কথা, মানে আমি দিস ইজ দ্য মেইন আউটপুট। দেয়ার আদার আউটপুটস, একটা প্রসেস রান করলে কিছু ডকুমেন্ট আপডেট করতে হতে পারে, হ্যাঁ, that is output as well, but not the most important output of the process. The most important output of this process is for scope statement. আমি স্কোপটাকে আমি ডিফাইন করলাম। কি থাকে স্কোপ স্টেটমেন্টে? প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন, deliverables, exceptions criteria, and project execution. What is in the project, what is outside the scope of the project. আবার সেই 49 পেজ 25 এর স্ক্রিনশট। আমরা প্ল্যানিং প্রসেস গ্রুপে থার্ড প্রসেসটা শেষ করলাম, থার্ড প্রসেস আউট অফ 6 টোটাল। আর প্ল্যানিং প্রসেস গ্রুপের লাস্ট প্রসেস হচ্ছে ক্রিয়েট ডাব্লিউবিএস। মানে আপনি স্কোপটাকে ডিফাইন যখন করে ফেললেন, হ্যাঁ, যে আপনি কি করবেন, কি ডেলিভারেবল দিবেন, what are the exception criteria, what is not in the project, সব বললেন, তাহলে আপনার স্কোপ ডিফাইন হয়ে গেল। তার আগে আপনি কি কালেক্ট রিকমেন্ড করেছেন ফর ডিফাইনিং দ্য স্কোপ? তার আগে আপনি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান ঠিক করেছেন, আপনি স্কোপ হাউ টু গো অ্যাবাউট দ্য স্কোপ, হ্যাঁ, স্কোপ ডিফাইন্ড, স্কোপ কন্ট্রোল, ভ্যালিডেশন কিভাবে কাজ করবেন। এখন যখন স্কোপ পেয়ে গেলেন, তখন আপনি এটাকে পরের প্রসেসটা হচ্ছে ক্রিয়েট ডাব্লিউবিএস। আপনি একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার তৈরি করবেন, ঠিক আছে? ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আপনি তৈরি করবেন। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা কি? যে এটা হচ্ছে বড় জিনিসকে ছোট 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 অংশে ভাগ করা, হ্যাঁ। স্কোপ তো মানে 5 তলা বিল্ডিং একটা স্কোপ, তাহলে 5 তলা বিল্ডিং করতে গেলে তো অনেক কাজ আছে, অনেক ছোট ছোট কাজ ভাগ করে করতে হবে আপনাকে। একবারে তো 5 তলা ফাউন্ডেশন একটা কাজ, তারপর আপনার যেমন স্ট্রাকচার একটা কাজ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হচ্ছে ফিনিশিং একটা কাজ, তারপর হচ্ছে আপনার সাবস্টেশন বসানো একটা কাজ। এই যে লজিক্যালি ভাগ করে নেওয়া, এটাকে বলে হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ। এই জন্য এটার জন্য একটা প্রসেস আছে, যেটা ক্রিয়েট ডাব্লিউবিএস, ঠিক আছে? ক্রিয়েট ডাব্লিউবিএস is the last process of planning process group under scope management, scope knowledge, ঠিক আছে? The fourth process আছে, এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে স্কোপ বেসলাইন। স্কোপ বেসলাইন মানে আপনার approved scope as well as work breakdown structure and work WBS dictionary, মানে তিনটা জিনিস পাবেন এখানে। হ্যাঁ, আমরা আসতেছি পরে, এটা এখন না বলি। আপনি স্কোপ বেসলাইন পাবেন। স্কোপ বেসলাইন ইজ দ্য এনিথিং when you come across the term baseline, আপনি মনে করবেন সামথিং which is approved. স্কোপ বেসলাইন মানে approved scope,
শিডিউল বেজড মানে অ্যাপ্রুভ শিডিউল, কস্ট বেজড মানে অ্যাপ্রুভ কস্ট। আমরা দেখি যে WBS ক্রিয়েশনটা, এই যে WBS ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতে হবে। The process of subdividing project deliverables and project work into smaller and more manageable components হচ্ছে, এটাকে বলে WBS। ওই যে বড় কাজটাকে ছোট ছোট কাজে, ম্যানেজেবল কাজে গ্রুপ করে নিয়ে, একই ধরনের কাজকে একসাথে গ্রুপ করে নিয়ে করা, সেটাকে বলে WBS। 100% স্কোপ মানে পুরো 5 তলা বিল্ডিং, যে পুরো স্কোপটাকে আপনি WBS এর আন্ডারে আনতে হবে। পুরো জিনিসটাকে আপনাকে ছোট ছোট করে ভাগ করে নিতে হবে কাজের সুবিধার্থে। WBS ইজ ডিকম্পোজিশন টুল। এটাকে ডিকম্পোজিশন মানে কি, আস্তে আস্তে জিনিসটাকে ছোট করে, মানে ডিকম্পোজ করে, হ্যাঁ। টুল টু ব্রেক ডাউন ওয়ার্ক ইনটু লোয়েস্ট লেভেল ম্যানেজেবল ওয়ার্ক প্যাকেজেস। মানে যখন আপনি মানে বড় একটা কাজকে ম্যানেজেবল একটা সাইজে নিয়ে আসেন, যে সবচেয়ে যে লোয়েস্ট সাইজটা, সেটাকে বলে ওয়ার্ক প্যাকেজ। ঠিক আছে, ওয়ার্ক প্যাকেজ বলে কথা। সে ফর এক্সাম্পল আপনি বিল্ডিং এ অনেকগুলো কাজ করবেন, তার মধ্যে একটা কাজ হচ্ছে পেইন্টিং, তাই না? পেইন্টিং ইজ এ ওয়ার্ক প্যাকেজ ফর এক্সাম্পল। তার মানে WBS এর লাস্ট যেটা থাকে, যেখানে শেষ হয় WBS, ভাঙতে 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 সেটাকে বলে ওয়ার্ক প্যাকেজ। এরকম অনেকগুলো ওয়ার্ক প্যাকেজ হবে, কিন্তু পেইন্টিং একটা ওয়ার্ক প্যাকেজ হতে পারে, আরেকটা ওয়ার্ক প্যাকেজ হতে পারে সে ফর এক্সাম্পল ফাউন্ডেশন করা, আরেকটা ওয়ার্ক প্যাকেজ হতে পারে সে ইন্টেরিয়র ডিজাইন, লাইক দিস। আচ্ছা, এটা কেন করা হয় WBS? হ্যাঁ, এটা করার উদ্দেশ্য হচ্ছে, একটা তো কাজের সুবিধা, একটা হচ্ছে যে আপনি এরপর স্কোপের পরে আপনি যখন এটার প্রজেক্টের টাইম এবং কস্ট ডিটারমিন করবেন, তখন কিন্তু চট করে 5 তলা বিল্ডিং করতে কতদিন লাগবে আপনি কিন্তু প্রিসাইসলি বলতে পারবেন না, হ্যাঁ। কারণ এটাকে আপনি প্রত্যেকটা যে ওয়ার্ক প্যাকেজ করতে কতদিন লাগবে এবং কার সাথে কার রিলেশনশিপ, যেমন ফাউন্ডেশন শেষ না হলে আপনি কিন্তু স্ট্রাকচার করতে পারছেন না। সবকিছু ডিটারমিন করার জন্য, টাইম এন্ড কস্ট এস্টিমেট করার জন্য আপনাকে কাজগুলোকে ছোট ছোট ভাগ করে ওয়ার্ক প্যাকেজে নিয়ে যেতে হবে। আর হচ্ছে আপনি ছোট ছোট ভাগ করলেন, কত ছোট করবেন, হ্যাঁ, এটা যার থেকে ছোট করা লজিক্যালি আর ডিভাইড করা যায় না বা ফিজিবল না। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি এক্সটেরিয়র পেইন্টিং একটা ওয়ার্ক প্যাকেজ করলেন, ঠিক আছে। এখন যদি সেটা করে যদি আপনি আরো ছোট করতে চান, যে প্রথম 2 তলার পেইন্টিং হচ্ছে একটা প্যাকেজ, আবার হচ্ছে বাকি 3 তলা আরেকটা প্যাকেজ, এটা তো লজিক্যাল না। পুরো পেইন্টিংটাই এক্সটেরিয়র পেইন্টিং একটা প্যাকেজে রাখাই ভালো ওয়ার্ক প্যাকেজ। যার থেকে ছোট করা আর ফিজিবল না, প্রয়োজন নাই, থেমে যাব, সেটা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ লাস্টে। ঠিক আছে, ওয়ার্ক প্যাকেজের পরে যদি ফার্দার যেটা হয় সেটাকে বলে অ্যাক্টিভিটি, সেটা আমরা এখানে পড়বো না, এটা শিডিউলে গিয়ে পড়বো। এইটা খেয়াল করেন ওয়ার্ক বেনেক্সটার জন্য কিভাবে করা হয় আসলে। হ্যাঁ, একটা এক্সাম্পল, সেটা প্রজেক্টের ধরেন অনেক ধরনের কাজ আছে, সে একটা 5 তলা বিল্ডিং এরই প্রজেক্ট, তার মেইন কাজটা আমি বলতে পারি কনস্ট্রাকশন, ঠিক আছে, কিন্তু দেয়ার আর আদার ওয়ার্কস অ্যাজ ওয়েল। সেই প্রজেক্টে কিছু অ্যাডমিনিস্ট্রেশন কাজ আছে, কিছু প্রকিউরমেন্ট করা লাগবে, পরে আবার টেস্টিং এন্ড কমিশনিং করতে হতে পারে বিভিন্ন জিনিস, এন্ড রিসোর্স মোবিলাইজেশন করতে হবে, না এক জায়গা থেকে নিতে হবে, আনতে হবে। তার মানে একটা প্রজেক্টের অনেকগুলো, প্রথম ধাপে অনেকগুলো টাইপ অফ কাজের উপর বেস করে অনেকগুলো ভাগ করা হলো। এগুলোকে বলে এক একটা কন্ট্রোল অ্যাকাউন্ট, অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল অ্যাকাউন্ট, প্রকিউরমেন্ট কন্ট্রোল অ্যাকাউন্ট, কনস্ট্রাকশন কন্ট্রোল অ্যাকাউন্ট, টেস্টিং এন্ড কমিশন কন্ট্রোল অ্যাকাউন্ট, মোবিলাইজেশন কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে একটাকে আমরা দেখালাম কনস্ট্রাকশনটাকে সাবডিভিশন, ওগুলোরও সাবডিভিশন থাকবে। একটাকে দেখানো হলো কনস্ট্রাকশনকে, আবার সাইট ওয়ার্ক একটা হতে পারে, ফুটিংস একটা হতে পারে, ফ্লো স্ল্যাব হতে পারে, ফ্রেমিং হতে পারে, রুফ সিস্টেম হতে পারে। এক্সাম্পল, যেটা কনস্ট্রাকশনকে আবার অনেকগুলো ভাগে ভাগ করলাম কাজের ভিত্তিতে, সেটাকে আমরা বলতেছি প্ল্যানিং প্যাকেজ। সাইট ওয়ার্ক একটা, হ্যাঁ, ফুটিং একটা, ফ্লো স্ল্যাব একটা। এরপরে ফুটিংকে আবার ভাগ করলাম, ওগুলোকে ভাগ করবো একটা দেখানোর জন্য। ফুটিং করার জন্য এক্সকাভেশন করা লাগবে, না মাটি সরানো লাগবে, এটা করতে লাগবে,
রেইনফোর্স ফুটিং করা লাগবে, হ্যাঁ, ফুটিংটা প্লেসমেন্ট করা লাগবে, হ্যাঁ, প্লেস দ্য ফুটিংস। এটা আসলে ওয়ার্ক প্যাকেজ। ফুটিং কে আরো ছোট যখন করলাম আমি, হ্যাঁ, এক্সকাভেশন একটা ওয়ার্ক প্যাকেজ, রেইনফোর্স ফুটিং একটা ওয়ার্ক প্যাকেজ, প্লেস ফুটিং একটা ওয়ার্ক প্যাকেজ। এখানে আমরা থামবো, এর নিচে আর মানে ফার্দার ছোট করা ফিজিবল না, ঠিক আছে, লজিক্যালি ফিজিবল না। হ্যাঁ, তারপর আমার অ্যাক্টিভিটি থাকতে হবে, এক্সকাভেশন করতে হবে, অনেকগুলো অ্যাক্টিভিটি করতে হবে, আমার লেবার আনতে হবে, আমার কিছু টুলস রেডি রাখতে হবে, সেই ডিজিটাল অ্যাক্টিভিটিস, নট ওয়ার্ক প্যাকেজ। আমি স্কোপে আমি এখানে এসে থামবো। তার মানে স্মলেস্ট যে ওয়ার্কটা সেটাকে বলে ওয়ার্ক প্যাকেজ, মানে প্রজেক্টের স্কোপটাকে ভাঙতে 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 যখন আপনি স্মলেস্ট হচ্ছে পোর্শনে নিয়ে আসবেন, দ্যাট ইজ ওয়ার্ক প্যাকেজ। আর প্রথম যে ভাগ করলেন সেটাকে বলে কন্ট্রোল অ্যাকাউন্টস, বিকজ কন্ট্রোল অ্যাকাউন্টস করা হয় কি প্রজেক্ট ম্যানেজমেন্টের সুবিধার্থে। সে বলা হয় যে প্রকুরমেন্টের কন্ট্রোল অ্যাকাউন্ট মনিটরের জন্য কতটুকু প্রোগ্রেস করা কত ছিল, কতটুকু করলো, এটা কন্ট্রোল অ্যাকাউন্ট লেভেলে মনিটর করে, ঠিক আছে। আর প্ল্যানিং প্যাকেজ হচ্ছে বলা হয় যে ওয়ার্ক প্যাকেজের জাস্ট উপরের যে লেয়ারটা সেটাকে বলে প্ল্যানিং প্যাকেজ। দেয়ার কুড বি ফার, মানে অনেকগুলো লেয়ার হতে পারে, কিন্তু আমাদের এখানে 3-4টা লেয়ার দেখানো হয়েছে, হ্যাঁ, কুড বি মোর লেয়ারস অ্যাজ ওয়েল। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ক প্যাকেজ, কোথা থেকে থামবো। তাহলে বোঝা গেল স্কোপ থেকে কিভাবে আমরা ওয়ার্ক প্যাকেজে আসি। রেসপন্স করতে হবে। একবার একটু সংক্ষেপে রিক্যাপ করলে ভালো হয়। হ্যাঁ, আরেকবার একটু সংক্ষেপে মানে আচ্ছা বলতেছি। এই যে ধরেন একটা প্রজেক্ট WBS মানে ওয়ার্ক বিজনেস স্ট্রাকচার, ওয়ার্ক বিজনেস স্ট্রাকচার মানে আমি প্রজেক্টের যে স্কোপ আছে, যে কাজটা, সেটাকে আমরা একদম ছোট 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 ভাগে ভাগ করব। এখন বললাম যে একটা কনস্ট্রাকশন প্রজেক্ট, ইটস এ 5-story বিল্ডিং বা 10-story হোয়াটএভার। এই প্রজেক্টটা মেইন কাজ তো কনস্ট্রাকশন, তাই না? তাছাড়া আরো কিন্তু কাজ আছে, প্রকুরমেন্ট আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে প্রজেক্টের, হ্যাঁ, ওইটা স্কোপ আছে, টেস্টিং কমিশনিং থাকবে, মোবিলাইজেশন আছে, রিসোর্সেস। তাহলে আমি প্রজেক্টের পুরো স্কোপটাকে আমি 1, 2, 3, 4, 5 5টা কন্ট্রোল অ্যাকাউন্টসে ভাগ করলাম। আমি কিন্তু স্কোপ গুলাকে ভাগ করছি, আর তার মধ্যে তারপর আবার কনস্ট্রাকশন বাকিগুলো করবে। একটা দেখানো হচ্ছে কনস্ট্রাকশন কাজকে, আবার কনস্ট্রাকশন মধ্যে তো অনেক কাজ, সাইট ওয়ার্ক থেকে শুরু করে রুফ সিস্টেম পর্যন্ত, ঠিক আছে, অনেকগুলো কাজ আমি প্ল্যানিং প্যাকেজে ভাগ করলাম কনস্ট্রাকশন কাজটা। আবার এগুলোকে ফার্দার আরেকটা ভাগ করলাম, ফুটিংস করতে আমাকে এক্সকাভেশন করা লাগবে, মানে মাটি খোঁড়া, মাটি কাটা, হ্যাঁ, তারপর রেইনফোর্স করতে হবে ফুটিং গুলাকে, তারপর ফুটিং গুলাকে বসাইতে হবে, ঠিক আছে। এই তাহলে আমরা এই ওয়ার্ক, তার মানে কি আমি এই পুরো কনস্ট্রাকশন লাইনে, প্রজেক্ট থেকে শুরু করে কনস্ট্রাকশন লাইনে আমি এসে ফুটিংস এর নিচে আমি 3টা ওয়ার্ক প্যাকেজ পেলাম। এরকম প্রত্যেকটা জায়গা থেকে আমি অনেকগুলা ওয়ার্ক প্যাকেজ পাবো, এটাকে বলে WBS। তার মানে স্যার কন্ট্রোল অ্যাকাউন্ট বাকি যেগুলো আছে প্রত্যেকটা থেকেও এরকম আবার ওয়ার্ক প্যাকেজ আসবে? হ্যাঁ, প্রত্যেকটা থেকে ওয়ার্ক প্যাকেজ আসবে, হ্যাঁ, প্রত্যেকটা থেকে আসবে, একটা দেখানো হয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা থেকে ওয়ার্ক প্যাকেজ আসবে। ফুটিংস থেকে যেমন আমরা 3টা ওয়ার্ক প্যাকেজ পেলাম, তাইলে এরকম কনস্ট্রাকশন থেকে যে কয়টা পেলাম এটাও কি একটা তাহলে ওয়ার্ক প্যাকেজ বলা যায়? প্ল্যানিং প্যাকেজ না, যেটা শুধু লোয়েস্ট লেয়ারটাকে ওয়ার্ক প্যাকেজ বলে সবসময়, একদম যার নিচে আপনি আর ভাঙতে পারেন না লজিক্যালি। ওকে ওকে, লোয়েস্ট লেয়ার অফ দ্য WBS স্ট্রাকচার ইজ কল্ড ওয়ার্ক প্যাকেজ। লোয়েস্ট লেয়ারটা, প্রথম লেয়ারটা, এটাকে বলে কন্ট্রোল অ্যাকাউন্ট। আর প্ল্যানিং প্যাকেজ বলে হচ্ছে ওয়ার্ক প্যাকেজের জাস্ট আগের লেয়ার। হ্যাঁ, ধরেন এখানে কিন্তু লেয়ার আরো লেয়ার হতে পারতো, কিন্তু মানে বিষয়টা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট লেয়ারটাকে বলে হচ্ছে ওয়ার্ক প্যাকেজ, তার ঠিক উপরের লেয়ারটার মধ্যে প্ল্যানিং প্যাকেজ, এবং প্রথম যে ভাঙা হলো স্কোপটাকে বড় বড় ভাগে, সেটাকে বলে কন্ট্রোল অ্যাকাউন্ট। ক্লিয়ার স্যার? ফুটিংসটা স্যার কি বেসমেন্ট বিল্ডিং এর? হ্যাঁ, বেসমেন্ট, হ্যাঁ, নিচেরটা। আচ্ছা, ফুটিং বলে যেটার উপর অনেক সিভিল ইঞ্জিনিয়ার এখানে আছে, তারা ওনারা বলতে পারে আরো ভালো, তাই না? ফুটিংস এটা একটা এক্সাম্পল দেওয়া, হ্যাঁ, যে কোনো প্রজেক্ট এভাবে ভাঙা যাবে, ঠিক আছে, হ্যাঁ, যে কোনো প্রজেক্ট এভাবে ভাঙা যাবে, এক্সাম্পল দেওয়া, মানে আপনার কনসেপ্টটা বোঝানো, হ্যাঁ।
আচ্ছা, আমরা আমরা 1 ঘন্টা হয়েছে, তো আমরা এখন 5 মিনিট একটা ব্রেক নিব। হ্যাঁ, 5 মিনিট ব্রেক Thank you, নিয়ে আবার আমরা শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। সিআর যিনি আছেন, হ্যাঁ সাকিব, একটু আমাকে স্ক্রিনশট নিয়ে নিয়েন। হ্যাঁ, এক সময়। স্যার আমি নিয়ে রেখেছি, আপনাকে সেন্ড করে দেবো স্যার। এখন আমি 24 জন কিন্তু আছে। হ্যাঁ স্যার 25 জন হয়েছিল স্যার, আমি তখন স্ক্রিনশট নিয়েছি। অ্যাকচুয়ালি এখন একজন হয়তো লিভ করেছে, মানে আপনাকে সহ 26 হয়েছিল, তখন আমার স্ক্রিনশট নেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিলে হবে। আচ্ছা, এখন আমরা স্কোপের মধ্যে আমরা লাস্ট প্ল্যানিং এর প্রসেস গ্রুপের লাস্ট প্রসেস হচ্ছে ক্রিয়েট ডাব্লিউবিএস। আমরা সেটা দেখলাম ডাব্লিউবিএস। এখন এখন আমরা দেখবো সেটা হচ্ছে স্কোপ বেসলাইনে কি থাকে। ওয়ার্ক বেসমেন্ট স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। এই যে ওয়ার্ক বেসমেন্ট স্ট্রাকচারটা কি, যে হায়ারার্কিক্যাল ডিকম্পোজিশন অফ দ্য টোটাল স্কোপ অফ দ্য ওয়ার্ক। হায়ারার্কিক্যাল মানে ধাপে ধাপে। হ্যাঁ, স্কোপটাকে হচ্ছে ব্রেকডাউন করা or decomposition করা। ওয়ার্ক প্রাইস ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ ডাব্লিউএস উইদিন এ ইউনিক আইডেন্টিফায়ার, মানে সবচেয়ে লোয়েস্ট লেভেল অফ ডাব্লিউপি, যেটা ওয়ার্ক প্যাকেজ বলে, সবার নিচের। A planning phase is the work benefit structure component below the control account and above the work package. Work package এর উপরে এবং কন্ট্রোলের নিচে, সেটাকে বলে প্ল্যানিং প্যাকেজ। আর কন্ট্রোল অ্যাকাউন্ট is a level within the WBS at which management wishes to execute control like perform earned value analysis and track performance etc. কন্ট্রোল অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট কন্ট্রোল করে যে এখানে খরচ কতটুকু হলো, কতটুকু করার কথা ছিল, কাজ কতটুকু হলো, কতটুকু হলো। হ্যাঁ, সে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে কি হলো, প্রকুরমেন্ট সাইডে কি হলো, কনস্ট্রাকশন কি হলো, টেস্টিং কমিশনের মোবিলাইজেশনে, সেটা ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট পারপাস। হ্যাঁ, পারফরমেন্স ম্যানেজমেন্ট পারপাস। এখন আমরা কি পেলাম যে ক্রিয়েট ডাব্লিউবিএস যে প্রসেস, তার আউটপুটটা হচ্ছে কি স্কোপ বেসড লাইন, তাই না? আউটপুট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি প্রসেস, আমি বারবার বলছি। হ্যাঁ, স্কোপ বেসড লাইনটা আসলে কি থাকে? স্কোপ বেসড থাকে স্কোপ স্টেটমেন্ট। খেয়াল করেন, স্কোপ স্টেটমেন্ট আমি কোথায় পেয়েছি বলেন তো? আগের প্রসেসে ডিফাইন স্কোপে। ডিফাইন স্কোপের আমি কিন্তু স্কোপ স্টেটমেন্ট পেয়েছি। স্কোপ প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট ডিফাইন স্কোপে, এই যে, ঠিক আছে, আগের প্রসেসে। হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, প্রজেক্ট সলিউশন, হ্যাঁ, এটা পেয়েছি। আর এখানে পাইলাম ডাব্লিউবিএস, ওয়ার্ক বেসমেন্ট স্ট্রাকচার পেলাম ক্রিয়েট ডাব্লিউবিএস প্রসেসে। এই দুইটার সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা ডাব্লিউবিএস ডিকশনারি। এটা হচ্ছে ডাব্লিউবিএসটা তো আমার একটা যে ডিকম্পোজিশনটা, তাই না? এটা কেন করলাম, কিভাবে করলাম, হ্যাঁ, এটার অ্যাজাম্পশন গুলো কি ছিল, এই জন্য ডাব্লিউবিএস ডিকশনারি থাকে, যেখানে ডাব্লিউবিএস রিলেটেড ডিটেইল ইনফরমেশন থাকে, যে এইটা কেন এইভাবে ডিকম্পোজিশন করলাম, বা কার পরামর্শ নিয়ে করলাম, হ্যাঁ, কবে করলাম। হ্যাঁ, ওই রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স যেমন ছিল সেরকম ডাব্লিউবিএস ডিকশনারি একটা থাকে। ডিকশনারি মিনস ডিটেইল থাকে, যে এটা ইয়ে করার জন্য, ট্রেস ব্যাক করার জন্য। তাহলে আমি স্কোপ বেসলাইন পেলাম, যেটার প্রথম কম্পোনেন্টটা কিন্তু আমি আরেকটা প্রসেস, তার আগের প্রসেস থেকে পেয়েছি, স্কোপ স্টেটমেন্ট। আর এই প্রসেসে পেলাম হচ্ছে ডাব্লিউবিএস আর ডাব্লিউবিএস ডিকশনারি, এই তিনটা মিলে হবে স্কোপ বেসলাইন। দিস ইজ দ্য লাস্ট আউটপুট অফ স্কোপ নলেজ এরিয়া, ঠিক আছে, ইন প্ল্যানিং। স্কোপ নলেজ গুড প্ল্যানিং, প্ল্যানিং এর লাস্ট আউটপুট স্কোপ বেসলাইন ইজ সামথিং হুইচ ইজ অ্যাপ্রুভ। আপনি স্কোপ তৈরি করার পরে বেসলাইন করা মানে এটা কিন্তু অ্যাপ্রুভ করে ফেলছেন। হ্যাঁ, এটা যদি আপনি পরে চেঞ্জ করতে হয়, আপনাকে you have to follow a
ফর্মাল প্রসেস, সেটা আমরা দেখবো প্রসেস ফলো করে, এটা অন্য জায়গায় দেখবো। প্রসেস ফলো করে চেঞ্জ করতে হবে ডিউ এক্সিকিউশন, কিন্তু বেসলাইনের আগ পর্যন্ত আপনার হাতে, আপনি যেভাবে এটাকে করেন, ইটস আপ টু ইউ। ওয়ান্স ইজ বেসলাইন, if you want to change, you have to change to following a process. তার আগ পর্যন্ত, বেসলাইন হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি আপনার মতো স্কোপ স্টেটমেন্ট তৈরি করবেন, আপনার মতো আপনি ডাব্লিউবিএস তৈরি করবেন, অসুবিধা নেই। যখন করে ফেললেন বেসলাইন, তাহলে স্কোপ বেসলাইন is the approved version of scope statement, WBS and WBS dictionary, which can be changed only through a formal change management process. ঠিক আছে, তার মানে স্কোপের সর্বশেষ এটা হচ্ছে স্কোপ বেসলাইন, তারপরে এক্সিকিউশনে চলে যাবে। হ্যাঁ, এক্সিকিউশন আপনার যদি আগেন ব্যাক টু 25 এক্সিকিউশনে কিন্তু কোনো স্কোপের কোনো প্রসেস নাই। এই যে দেখেন, প্ল্যানিং এ আছে আর মনিটরিং কন্ট্রোলিং আছে, তাই না? এক্সিকিউশন কিন্তু স্কোপে, কিন্তু এক্সিকিউশন সময় স্কোপের কোনো কিছু নাই, এটা শুধু প্ল্যান অনুযায়ী কাজ করে, এটাই আপনার কাজ। আর দেখা প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা কন্ট্রোল স্কোপ দিয়ে। হ্যাঁ, এটার জন্য স্কোপ আলাদা কোনো প্রসেস নেই। যদি এখানে মনে হয় যে স্কোপ আপনার সমস্যা আছে, তখন আপনি করবেন কি, আবার প্ল্যানিং এ ফেরত যায় ওই স্কোপ, ডিফাইন স্কোপ বা WBS এগুলো চেঞ্জ করবেন। হ্যাঁ, যতটুকু চেঞ্জ করা দরকার, কিন্তু এই চেঞ্জ করতে গেলে আপনাকে একটা প্রসেস ফলো করতে হবে। হ্যাঁ, চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস, এটা আমরা পরে দেখবো অন্যখানে। চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস ফলো করে আপনাকে করতে হবে, ঠিক আছে? বিকজ ইট ওয়াজ বেসলাইন, স্কোপ বেসলাইন হয়ে গেছে। এক্সিকিউশন যাওয়ার পরে আপনি আর প্ল্যানিং এ ফিরলে আপনাকে প্রসেস ফলো করে চেঞ্জ গুলো করতে হবে। তাহলে স্কোপ স্টেটমেন্ট আমি স্কোপ বেসলাইন কি পেলাম আমি? হ্যাঁ, WBS ডিকশনারিতে কি থাকে এটা বলা আছে, জাস্ট WBS টাকে ট্র্যাক করা, ট্রেস করার জন্য এটা করা হয়। হ্যাঁ, যে কোড অফ এখন আইডেন্টিফাই কি ছিল, হ্যাঁ, ডেসক্রিপশন কিছু, অ্যাজাম্পশন কি ছিল, হ্যাঁ, কস্ট এস্টিমেট, এক্সেপশন ক্রাইটেরিয়া ইত্যাদি ইত্যাদি, তার ডিটেইলটা থাকবে। হ্যাঁ, তাহলে আমি we have discussed the 4 processes under planning process group of scope knowledge area, তাই না? জি স্যার। আমরা প্ল্যানিং, এখন হচ্ছে আমরা আর 2টা প্রসেস আছে স্কোপের, সেই 2টা কোথায় হচ্ছে? মনিটরিং এন্ড কন্ট্রোল। মনিটরিং কন্ট্রোল প্রসেস গ্রুপ। হ্যাঁ, যেটা মনিটরিং কন্ট্রোল হয় কখন, এটা ব্যাকগ্রাউন্ড প্রসেস অলওয়েজ, সবসময় এটা হইতে থাকে মনিটরিং কন্ট্রোল। হ্যাঁ, 2টা, একটা হচ্ছে ভ্যালিডেট স্কোপ আর একটা হচ্ছে কন্ট্রোল স্কোপ। ভ্যালিডেট স্কোপ আবার সেই ইট্টো মডেলে ইনপুটস, সোর্স এন্ড টেকনিক, আউটপুটস, তাই না? ইট্টো মডেলে যদি আমরা তাকাই, তাহলে এটা আমরা পাচ্ছি, হ্যাঁ, যে ভ্যালিডেট স্কোপে আউটপুট হচ্ছে, প্রথমে আউটপুট দিকে তাকাবো। হ্যাঁ, যে কোনো প্রসেসে হচ্ছে accepted deliverables, main output. There are other outputs, they are not that important. What output is accepted deliverables. মানে আপনি যখন একটা জিনিস তৈরি করবেন প্রজেক্টের, সেটা কাউকে না কাউকে অ্যাকসেপ্ট করতে হবে, কাস্টমারকে অথবা আপনার স্পন্সরকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে ভ্যালিডেট স্কোপের আউটপুট হচ্ছে accepted deliverables, মানে your deliverable is accepted by the customer, ঠিক আছে? That is important. ভ্যালিডেট স্কোপে এই কাজটা হবে। আর কন্ট্রোল স্কোপে হয় কি, কন্ট্রোল স্কোপে হয় হচ্ছে কন্ট্রোল স্কোপে হয় কি, যে আপনি নিজে যখন প্রজেক্ট এক্সিকিউশন হবে, স্কোপ অনুযায়ী কাজটা হচ্ছে কিনা সেটা আপনি মনিটর করবেন। না হইলে আইদার আপনি এটাকে স্কোপের মধ্যে নিয়ে আসবেন, অথবা যদি দেখা যান যে স্কোপের মধ্যে করা যাচ্ছে না, চেঞ্জ রিকোয়েস্ট একটা দেখেন আউটপুট, ইম্পর্টেন্ট চেঞ্জ রিকোয়েস্ট করে আপনি পুনরায় প্ল্যানিং এ চেঞ্জ রিকোয়েস্ট পাঠাবেন, যে প্ল্যানিং এর সাইড প্ল্যানিং এ যায় আপনি ওখানে ডিফাইন স্কোপে এবং WBS এ চেঞ্জ করে নেবেন। তার মানে কন্ট্রোল স্কোপ ইজ ডান বাই দ্য প্রজেক্ট ম্যানেজার এন্ড হিজ আর টিম, ঠিক আছে? এটা তাদের ডিউরিং দ্য প্রজেক্ট। আর ভ্যালিডেট স্কোপ করে কাস্টমার। হ্যাঁ, কাস্টমার এসে দেখে যে এটা ডেলিভারি অ্যাকসেপ্টেড কি, অ্যাকসেপ্টেবল কিনা, এক্সেপশন ক্রাইটেরিয়া অনুযায়ী।
তখন অ্যাকসেপ্টেড হয়ে যায়। অ্যাকসেপ্টেড হয়ে গেলে সেটা ভ্যালিডেট হয়ে গেল স্কোপ। তার মানে ভ্যালিডেট স্কোপ ইজ ডান বাই দ্য কাস্টমার আর কন্ট্রোল স্কোপ ডান বাই দ্য প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট টিম। কোনটা আগে হয় বলেন তো? ভ্যালিডেট স্কোপ আগে হয় না কন্ট্রোল স্কোপ আগে হয়? কন্ট্রোল স্কোপ তো কন্টিনিউয়াস স্যার। হ্যাঁ, এটা আগে হবে। কন্ট্রোল স্কোপটা কন্টিনিউয়াস করতে হবে আপনাকে। হ্যাঁ, তারপর কন্ট্রোল স্কোপে আপনি স্যাটিসফাইড হইলেই কাস্টমারকে ডাকবেন, দেখো তুমি এটা বুঝে নাও, তাই না? স্যার এটা কি কাস্টমার আর স্পন্সরে কি স্যার এখানে কোনো পার্থক্য থাকবে? না, পার্থক্য নাই। কাস্টমার ইজ এ কমন টার্ম। হ্যাঁ, স্পন্সর মানে যে আপনাকে ফান্ডিং করতেছে, যে সেই যদি কাস্টমার হয়, সেই যদি বুঝে নেয়, সেও বুঝে নিতে পারে। হুইভার মানে যার কাছে আপনি বুঝাই দিবেন, সেটাই হচ্ছে তাকে কাস্টমার বলতেছে। হ্যাঁ, সেটা স্পন্সর হতে পারে ইন সাম কেসেস। হ্যাঁ, যে হচ্ছে আপনি হচ্ছে একটা আপনাকে যে ফাইন্যান্স করলো তাকেই আপনি বুঝাই দিন। হ্যাঁ, এটা হতে পারে। হতে পারে যে না, যে আমরা যেমন অনেক সময় গভর্নমেন্টে পিডব্লিউডি অন্য ডিপার্টমেন্টের বিল্ডিং করে দেয়, জানেন তো এটা? হ্যাঁ, পিডব্লিউডি হচ্ছে ধরেন আপনি একটা অন্য একটা ডিপার্টমেন্টে আছেন, আপনার একটা বিল্ডিং করা লাগবে আপনার অফিসের জন্য, তাহলে আপনি হচ্ছে পিডব্লিউডি কে দিবেন হচ্ছে বিল্ডিংটা করার জন্য। মানে গভর্নমেন্টে এটা পলিসি দেওয়া আছে, আপনি নিজে করতে পারেন, কিন্তু পিডব্লিউডি কে দিয়ে করাইলে ইজি হয়। হ্যাঁ, যেহেতু আপনার কাছে বিল্ডিং করার মতো এক্সপার্টিজ বা লোকবল, হ্যাঁ, বা এটার অভিজ্ঞতা না থাকতে পারে, পিডব্লিউডি কে দিয়ে দিলেন কাজ করতে। আর পিডব্লিউডির কাছে আপনি হয়ে গেলেন কাস্টমার। ঠিক আছে, পিডব্লিউডি আপনাকে জিনিসটা বুঝাই দিতে হবে পিডব্লিউডি। হ্যাঁ, আর হচ্ছে তার মানে কি, আপনি জিনিসটাকে স্পন্সরও করছেন, টাকাও দিচ্ছেন, পিডব্লিউডি তা আপনি টাকা দিচ্ছেন, পিডব্লিউডি করছে কাজটা। হ্যাঁ, আবার আপনি কাস্টমারও। হ্যাঁ, আর পিডব্লিউডি নিজে হচ্ছে কন্ট্রোল স্কোপ করবে তার প্রজেক্টে। ঠিক আছে, এটি হচ্ছে ডিফারেন্স বিটুইন ভ্যালিড স্কোপ এন্ড কন্ট্রোল স্কোপ। এটা কন্ট্রোল স্কোপের আউটপুট কিন্তু চেঞ্জ রিকোয়েস্ট। স্যার আউটপুট গুলো কি স্যার ইউনিক প্রত্যেকটা প্রসেসে নাকি মানে কমন আছে? হ্যাঁ, প্লিজ বলেন আরেকবার। স্যার বলছি আউটপুট গুলো কি স্যার প্রত্যেকটা প্রসেসে ইউনিক কিনা নাকি মানে কমন আউটপুট আসে কিনা মানে একাধিক প্রসেস? কমন আউটপুট আছে, যেগুলো হচ্ছে আপনার মেইন আউটপুটটা কমন না, কিছু এক্সট্রা আউটপুট থাকে, যেমন ডকুমেন্ট আপডেট থাকে। হ্যাঁ, যে প্ল্যানিং ডকুমেন্ট কিংবা প্রজেক্ট ডকুমেন্ট, সেগুলা কমন থাকে। হ্যাঁ, যে ওই প্রসেসও কিছু ডকুমেন্ট আপলোড হয়, এই প্রসেসও কিছু ডকুমেন্ট আপডেট হতে পারে। ঠিক আছে, আউটপুট গুলো কিন্তু যেগুলা হচ্ছে মেইন আউটপুট, সেগুলো কমন না, ডেফিনেটলি না। হ্যাঁ, যেমন চেঞ্জ রিকোয়েস্ট আবার একটা কমন হতে পারে। সে ফর এক্সাম্পল আপনি অন্য মনিটরিং কন্ট্রোলিং যদি অন্য প্রসেস রান করে, চেঞ্জ রিকোয়েস্ট কিছুই না। চেঞ্জ রিকোয়েস্ট মানে একটা চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট। হ্যাঁ, এটা এই ক্ষেত্রে স্কোপ রিলেটেড স্কোপে আসবে, আরেক ক্ষেত্রে ধরেন টাইমের ক্ষেত্রে টাইম রিলেটেড হবে বা কস্ট রিলেটেড হবে কস্টের ক্ষেত্রে। ঠিক আছে, বিষয়টা এরকম, ডিপেন্ডিং অন হোয়াট ইজ কোন আউটপুট নিয়ে আমি কথা বলছি। তো চেঞ্জ রিকোয়েস্ট ইন পার্টিকুলার দিস রিকোয়েস্ট, চেঞ্জ রিকোয়েস্ট ইজ এ কমন আউটপুট for any monitoring controlling process। মানে মনিটরিং কন্ট্রোলিং কি দেখা হয়, যে অ্যাজ প্ল্যান্ড এক্সিকিউশন হচ্ছে কিনা। যখন আপনি দেখবেন অ্যাজ প্ল্যান্ড এক্সিকিউশন হচ্ছে না, তখন আপনাকে চেঞ্জ রিকোয়েস্ট পাঠাতে হবে। বা অ্যাজ প্ল্যান এক্সিকিউট করতে সমস্যা হচ্ছে, হ্যাঁ, প্ল্যানিং চেঞ্জ করতে হবে, তখন আপনাকে চেঞ্জ রিকোয়েস্ট পাঠাতে হবে। সেটা স্কোপের ক্ষেত্রে হতে পারে, কস্টের ক্ষেত্রে হতে পারে, শিডিউলের ক্ষেত্রে হতে পারে, কোয়ালিটির ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। কিন্তু আউটপুটের নাম কিন্তু চেঞ্জ রিকোয়েস্ট, নামটা এক। ঠিক আছে, জিনিসটা এরকম। ক্লিয়ার? জি স্যার। এই 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 জিনিসটা হচ্ছে আজকের ক্লাসের টেকওয়ে, কনসেপচুয়ালি জিনিসটাকে বোঝার জন্য। হ্যাঁ, একটু একটু দেখেন জিনিসটা, বুঝতে পারেন কিনা, সবার বুঝতে হবে এই জিনিসটা। হ্যাঁ, আমরা প্ল্যানিং এর স্কোপের ক্ষেত্রে প্ল্যানিং এর 4টা প্রসেস রান করার পরে
আমি পাই হচ্ছে স্কোপ বেসলাইন, যেখানে থাকে স্কোপ স্টেটমেন্ট, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ডিকশনারি। এটা পাই। পাওয়ার পরে কি হয় যে এটা এক্সিকিউশনে চলে যায়, কাজটা এক্সিকিউশনের ড্রপ ডাউন হয়, কাজটা হয়, তাই না? 5টা বিল্ডিংটা হলো, তখন যেটা হয় যে কন্ট্রোল কোয়ালিটি ওই বিল্ডিং কাজ করার সময় এটাকে মানে কন্ট্রোল কোয়ালিটি যে ডিফারেন্ট প্রসেস, এটা কোয়ালিটি কন্ট্রোল, এটা এখানে ডিসকাশন হয়নি, জাস্ট বোঝানোর জন্য এখানে কন্ট্রোল কোয়ালিটিটা এনশিওর করে। এনশিওর করলে কি হয় যে কাস্টমারের কাছে জিনিসটা চলে যায়, কাস্টমার এটাকে অ্যাকসেপ্ট করে ইন ভ্যালিডেট স্কোপ প্রসেস। ঠিক আছে, করার পরে ও কিন্তু স্কোপ ভ্যালিডেট করে চলে যায়, ওখানে তখন বুঝে নেয় না, কিন্তু ক্লোজিং এর সময় তাকে বোঝাই দিতে হয়। একটা এক্সাম্পল দিই, আমরা অনেক সময় শুনি না ফ্যাক্টরি টেস্ট হয়, প্রি শিপমেন্ট ইন্সপেকশন হয়, শুনছেন না? এটা কিনলে কিন্তু ভ্যালিডেট স্কোপের একটা এক্সাম্পল। আপনার জন্য একটা ইকুইপমেন্ট তৈরি করলো, একটা লিফট বা একটা যে কোনো মেশিনারি এনিথিং, আপনি তো করলেন কি, ধরেন একটা বিদেশি কাস্টমার, আপনি ওখানে ফ্যাক্টরিতে যায় ওইটা ফ্যাক্টরি টেস্ট করলে আপনি দেখলেন যে ঠিক মতো কাজ টাজ করে কিনা, হ্যাঁ, সবকিছু দেখে থেকে কিন্তু আপনাকে এটাকে তখন কিন্তু আপনি বুঝে নেবেন না, আপনি কিন্তু এটা দেখে একসেপ্ট করে চলে আসবেন, ভ্যালিডেট করে দিয়ে আসলাম আর কি। হ্যাঁ, তারপর সে ক্লোজিং এর সময় সে আপনাকে বোঝাই দিবে, হ্যাঁ, অন সাইট। হ্যাঁ, তার মানে আমি স্কোপটাকে এই করে কন্ট্রোল কোয়ালিটি, আরেকটা কোয়ালিটি প্রসেস, যেখানে কন্ট্রোল কোয়ালিটি হবে, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে কন্ট্রোল স্কোপও আপনার এখানে করবেন ডিউরিং এক্সিকিউশন, লাস্টে কাস্টমারের কাছে ভ্যালিডেট হবে। ঠিক আছে, তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। জাস্ট স্কোপের ক্ষেত্রে আমি বললাম, অন্য জিনিসগুলো এখানে আসবে বা আছে। ক্লিয়ার জিনিসটা? স্যার স্কোপ বেসলাইনের এখানে ডাব্লিউবিএস এর, স্যার স্কোপ বেসলাইনের এখানে ডাব্লিউবিএস এর আগে যেন কি বললেন স্যার, লেখাটা স্কোপ স্টেটমেন্ট, স্কোপ স্টেটমেন্ট যেটা ডিফাইন স্কোপে থাকে, এটা আমি রিক্যাপ করবো একটু। ডিফাইন স্কোপে থাকে, ডিফাইন আউটপুট, স্কোপ স্টেটমেন্ট থাকে হচ্ছে প্রজেক্ট এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন থাকে, তারপর থাকে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, তো ডেলিভারেবলস কি এটা বলা থাকে, আর থাকে প্রজেক্ট এক্সক্লুশন। মানে স্কোপটা আসলে স্কোপ স্টেটমেন্ট মানে স্কোপটা, স্কোপ যেটা আমি বলি প্রজেক্ট স্কোপ মানে স্কোপ স্টেটমেন্ট, হ্যাঁ। আর তার সাথে দুটা জিনিস অ্যাড হয় বেস লাইনের তৈরি করার জন্য, ডাব্লিউবিএস স্কোপটাকে আপনাকে ভাঙবেন, ভেঙে ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত আনবেন, আর সাথে একটা তার ডেসক্রিপশনের জন্য ডিকশনারি থাকবে, এই দুটো অ্যাড হয় স্কোপ বেস লাইনে। কিন্তু আপনার শুধু স্কোপ যদি বলেন তাহলে স্কোপ স্টেটমেন্ট। ঠিক আছে, এইটাই আমি জানি। ঠিক আছে, আমি একটু রিক্যাপ করি ওই জায়গাটা। ডিফাইন স্কোপ একটা প্রসেস, তাই না? এই প্রসেসের আউটপুট হচ্ছে স্কোপ স্টেটমেন্ট। স্কোপ স্টেটমেন্টে কি থাকে? প্রজেক্ট এন্ড প্রোডাক্ট স্কোপ ডেসক্রিপশন, ডেলিভারেবলস, এক্সেপশন ক্রাইটেরিয়া, প্রজেক্ট এক্সক্লুশনস, মানে টোটাল স্কোপটাকে এখানেই আসলে ডিফাইন করা হয় স্কোপ স্টেটমেন্টে। আর বেসলাইন যখন তৈরি করা হয় তার সাথে দুটা জিনিস অ্যাড করে। কি দুটো জিনিস অ্যাড করে? একটা হচ্ছে ডাব্লিউবিএস আর একটা হচ্ছে ডাব্লিউ ডিকশনারি। এই তিনটা জিনিস মিলে স্কোপ বেসলাইন। ক্লিয়ার এই যে জিনিসটা? জি স্যার, ক্লিয়ার স্যার। এটা জাস্ট আপনার প্রসেস চেকের জন্য, দেখেন যে কখন কোনটা করা হয়। দেখেন যদি আপনারা যে প্রসেস অফ ডেভেলপিং ডিটেইল ডেসক্রিপশন অফ দ্য প্রজেক্ট এন্ড প্রোডাক্ট, এটা আসলে কোথায় থাকে? ডিটেইল ডেসক্রিপশন থাকে স্কোপ স্টেটমেন্টে, তাই না? স্কোপ স্টেটমেন্ট হচ্ছে কোন প্রসেসের আউটপুট, ডিফাইন স্কোপে। ঠিক আছে, আচ্ছা। The process of formalizing acceptance of the completed project deliverables. Formalizing acceptance মানে কাস্টমার এসে acceptance ফর্মালাইজ করে, সেটা কোথায়? ভ্যালিডেট স্কোপ। আচ্ছা, the process of subdividing project deliverables and project work into smaller, more manageable components, সেটা কি? ক্রিয়েট WBS প্রসেস থেকে। The process of determining, documenting and managing stakeholder needs and requirements
টু মিট প্রজেক্ট ডেলিভারেবলস, ঠিক আছে? তাহলে ডকুমেন্টেশন গুলো করে, রিকোয়ারমেন্ট কালেক্ট করে, সেটা হচ্ছে কালেক্ট রিকোয়ারমেন্ট। দ্য প্রসেস অফ মনিটরিং দ্য স্ট্যাটাস অফ দ্য প্রজেক্ট অ্যান্ড প্রোডাক্ট স্কোপ অ্যান্ড ম্যানেজিং চেঞ্জেস টু দ্য স্কোপ বেসলাইন, সেটা হচ্ছে কন্ট্রোল স্কোপে, তাই না? চেঞ্জ করা লাগে, হ্যাঁ, control scope. The process of creating a scope management plan that documents how the project and product scope will be defined, validated and controlled. এটা হচ্ছে স্কোপ প্ল্যান, স্কোপ ম্যানেজমেন্টের আন্ডার এটা পড়ে। এটা একটা এক ঝলক দেখে বলেন যে আপনার এটা 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 মানে জিনিসটা কি এগ্রি করেন যা লেখা আছে? জি স্যার, করি তো। আমরা সবগুলো যে আমাদের যে কয়টা 1 2 3 6টা প্রসেসই হচ্ছে 6টা প্রসেসের একটা একটা করে বলা আছে। তাহলে যদি আমি জিজ্ঞেস করি আজকে কোশ্চেন, জাস্ট বলবেন যে ডিফাইন স্কোপের মেইন আউটপুটটা কি এই প্রসেসটার? স্কোপ স্টেটমেন্ট স্যার। ভেরি গুড, স্কোপ স্টেটমেন্ট। এখন যদি বলি স্কোপ স্টেটমেন্টের ভিতরে কি থাকে? দেখে দেখে বলতে পারবো না, বলতেছি ডেলিভারেবলস ডেলিভারিজ থাকে, এক্সক্লুশনস থাকে, এক্সক্লুশন গুড, একটা একটা করে আরেকজন আরেকটা বলে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে, প্রজেক্ট ডকুমেন্ট, আর হচ্ছে ডেসক্রিপশন থাকে। ডেসক্রিপশন থাকে। একটা হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য স্কোপ, প্রজেক্ট এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন, ডেলিভারেবলস গুলো কি সেটা থাকবে, আর থাকে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, আর থাকে হচ্ছে প্রজেক্ট এক্সিকিউশনস। তাহলে ডিফাইন আউটপুট হচ্ছে স্কোপ স্টেটমেন্ট, তার মধ্যে এই 4টা জিনিস থাকবে। ভ্যালিডেট স্কোপের আউটপুটটা কি? মেইন আউটপুটটা স্কোপ accepted deliverable, তাই না? accepted deliverable, accepted by customer, accepted deliverable, এটা হচ্ছে ভ্যালিড স্কোপের আউটপুট। আউটপুট নিয়ে আমরা চিন্তা করবো, হ্যাঁ। ক্রিয়েট WBS, এটা একটা প্রসেস, তার আউটপুটটা কি? মেইন আউটপুটটা স্কোপ বেসলাইন। স্কোপ বেসলাইন, স্কোপ বেসলাইনে কি কি থাকে? 3টা জিনিস। একটা হচ্ছে স্কোপ স্টেটমেন্ট, WBS ডিকশনারি। এক্স্যাক্টলি, ভেরি গুড। তারপর কালেক্ট রিকোয়ারমেন্ট, কালেক্ট রিকোয়ারমেন্ট সেকেন্ড প্ল্যানিং প্রসেস। কালেক্ট রিকোয়ারমেন্টের থেকে আমরা আউটপুট পাই কি? রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, তাই না? আরেকটা রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, দুটো জিনিস পাই। কন্ট্রোল স্কোপের আউটপুটটা কি? মেইন আউটপুটটা কি বলেন তো? চেঞ্জ রিকোয়েস্ট। আপনি কন্ট্রোল চেঞ্জ রিকোয়েস্ট বলেন, চেঞ্জ রিকোয়েস্ট। কারণ কি, কন্ট্রোল করতে যদি সব ঠিক থাকে তাহলে তো আপনার আর চেঞ্জ রিকোয়েস্ট লাগবে না, কোনো আউটপুটই নাই, মানে ইম্পর্টেন্ট আউটপুট। আর যদি দেখেন যে একটু সমস্যা হচ্ছে তখন চেঞ্জ রিকোয়েস্ট রেজ করবে, তাই না? এটাই তো। তাহলে এটা পটেনশিয়াল আউটপুট ইজ চেঞ্জ রিকোয়েস্ট। প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টের আউটপুট কি? স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। হাউ উই উইল কালেক্ট, how will define, validate and control scope. And scope plan, scope management হচ্ছে scope management plan, which is how you will define, validate and control project scope. তাহলে এতটুকু আমাদের স্কোপের আলোচনা, হ্যাঁ, এতটুকু আমাদের স্কোপের আলোচনা। আর এই স্লাইডটার মাধ্যমে একটু রিভিউ করা হলো। স্যার কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে স্যার? কোশ্চেনের প্যাটার্ন হবে হচ্ছে শর্ট কোশ্চেন, হ্যাঁ। দেয়ার উইল বি, আমি এখন ওখানে যাই। প্রথমে আসি আপনার সিলেবাসটা, হ্যাঁ। সিলেবাসটা হচ্ছে হোয়াট এভার উই হ্যাভ কভার্ড আপ আনটিল নাও, তাই না? সেটা কি? সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট অফ প্রজেক্ট,
the role of the project manager and project scope management. মানে চ্যাপ্টার 1, 2, 3 and 5 of PMBOK 6th edition. প্লাস একটা স্লাইড আপনার শো করেছিলাম যে ডেভেলপমেন্ট প্ল্যানিং বাংলাদেশ কনটেক্সট, মনে আছে? যে এটা হচ্ছে আপনার ভিশন থেকে শুরু করে, হ্যাঁ, আলটিমেটলি ওখানে যাই আমি, তাহলে দেখাই দিই আপনাদেরকে এখানে 10 মিনিট। ক্লাসরুমে ঢুকি। এই যে এটা 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 পড়িয়েছিলাম না, মনে আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। এইটা হচ্ছে, এটা দেখাইছি। হ্যাঁ এটা, হ্যাঁ এটা বাংলাদেশের ডেভেলপমেন্ট প্ল্যানিং কনটেক্সট যেটা, হ্যাঁ এটা হচ্ছে মানে পার্ট অফ দ্য সিলেবাস। হ্যাঁ, হচ্ছে এই ডায়াগ্রামটা মুখস্থ রাখছেন? ডায়াগ্রাম থেকে আপনাকে এমনি কোশ্চেন করা হবে, সো দ্যাট ইউ নো হোয়াট ইজ লং টার্ম প্ল্যান, হোয়াট ইজ মিড টার্ম প্ল্যান, হোয়াট ইজ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে ডায়াগ্রাম আঁকতে দেওয়া হবে না, যেটা বুঝলে ইউ ক্যান অ্যান্সার। হ্যাঁ, কোশ্চেন সিম্পল হবে, যেটা বুঝলে হবে। আর একটা জিনিস হচ্ছে, এটার সাথে আরেকটা জিনিস আমি বলেছিলাম যে বাজেটের একটা দিচ্ছিলাম না, যে ডেভেলপমেন্ট বাজেট, মনে আছে? ডেভেলপমেন্ট বাজেটের একটা বেশি হয়ে যায় স্যার, বেশি না বেশি হওয়ার জন্য আমি বলি ডেভেলপমেন্ট বাজেটটা কিছুই না। ডেভেলপমেন্ট বাজেটটা আপনার যে এটার সাথে রিলেটেড, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইজ রিলেটেড টু ডেভেলপমেন্ট বাজেট। একটা স্লাইড আমি একটা শীট দিছিলাম, এই দ্যাটস ইট, আর কিছু না। একটু স্যার দেখা দিলে স্যার ভালো হয় স্যার, শীটটা কোনটা স্যার একটু দেখি স্যার। কি গেলে বুঝি নাই কথা বলবেন স্যার শীটটা একটু অনলাইন থেকে দেখাইছিলেন স্যার? ওইটা হ্যাঁ দেখাচ্ছি, দাম একটা মিনিট দাম দেখাচ্ছি। Just a moment.
এই স্লাইড এইটা, হ্যাঁ, এই যে আমাদের এখানে ডেভেলপমেন্ট বাজেটের ফটো, এই যে এইটা, এই অংশটুকু দেখেছেন মনে আছে? এটা স্যার পরীক্ষায় আসলে কি লিখবো স্যার? না না না, পরীক্ষা আসলে কিছু না, আমি তো আপনাকে ফিগার দিব না, আমি জাস্ট মানে কনসেপচুয়ালি কোশ্চেন হবে যে আপনি যে জিনিসটা বুঝছেন কিনা, এটার থেকে আসবে ডাইরেক্ট না, ওইটা মিলায় আর কি। ওইটা একটা অংশ যেটা আমি দেখালাম না, যে ডেভেলপমেন্ট প্ল্যান বাংলাদেশ কনটেক্সট, হ্যাঁ, সেটার সাথে যে এই বাজেটের যে রিলেশনশিপটা, সেটা আপনি লিখতে হবে না, মুখস্থ করতে হবে না কিছু। হ্যাঁ, বুঝতে পারছি স্যার, বাজেট না হলে তো না করলেও স্যার এটা কিন্তু অনেক বড় একটা মানে স্যার, আমাদের কিন্তু পড়তে গেলে অনেক কিছু এটার মধ্যে পড়তে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয় স্যার। কোনটার জন্য পড়তে হবে? এই যে স্যার আপনি বাজেট এটা গ্লেন্স যেটা বলতেছেন স্যার, এইটা প্লাস ওই শীট স্যার, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা আসলে একটা মাত্র শীট, কিন্তু আসলে এর মধ্যে তো অনেক কিছুই স্যার। না না, অনেক কিছু না, ভিতরে কিছু ডিটেল থাকবে না তো, আপনি কোশ্চেন দেখেন তারপর আপনি বললেন, হ্যাঁ, যে এটা আসছে কি, ঠিক আছে, অনেক কিছু পড়তে হবে না, অনেক কিছু পড়তে হবে না, হ্যাঁ, কনসেপচুয়ালি কোশ্চেন হবে, এটা এমন কিছু না যেটা ডিসকাস হয়নি, চিন্তার কিছু নেই, হ্যাঁ, এটা চিন্তা। আর কোশ্চেন থাকবে হচ্ছে টোটাল, তার তো সিলেবাসটা বোঝা গেল তো না? সিলেবাসটা বোঝা গেলে এটা আমি দিয়ে দিব আপনাদের এতে অনেক কিছু পড়তে হবে না, এটা রং আইডিয়া, হ্যাঁ, আপনি কনসেপচুয়ালি যদি বুঝেন যে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, দেখবেন ইজি। আর কোশ্চেন থাকবে, দেয়ার উইল বি 8 কোশ্চেন, ইউ হ্যাভ টু অ্যান্সার 6, হ্যাঁ, বেশি বড় কোশ্চেন হবে না, ছোট ছোট হবে, যে সো দ্যাট 10-12 মিনিটে উত্তর লিখতে পারেন, হ্যাঁ। টোটাল কত, 90 মিনিটস না, 90 মিনিটস মানে 6টা কোশ্চেনে 15 মিনিটস, তো 50 মিনিট লাগবে না, 10 মিনিটস করে অ্যান্সার করতে পারবেন, এরকম থাকবে কোশ্চেন গুলো, হ্যাঁ, 10 to 12 মিনিটস ম্যাক্সিমাম। So there will be 8 questions, you have to answer 6 of them. আর ক্লাস তো শুরু হবে, ক্লাস পরীক্ষা হবে তো আমরা এগ্রি করলাম যে at 3 PM, তাই না? রাইট, ফ্রাইডে। আর হচ্ছে এটা শেষ হবে হচ্ছে আপনার, তাহলে কখন শেষ হয়? 4:30, 4:30 শেষ হবে। এখন আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার ওই যে চ্যাপ্টার গুলো ভুলে গেছে স্যার, চ্যাপ্টার গুলো হচ্ছে 1 2 3 5। না না, আপনাদের কি গুগল ক্লাসরুম কি আপনারা আসেন গুগল ক্লাসরুমে? আছে স্যার, স্যার গুগল ক্লাসরুমে আছে স্যার। এখানে তো বলাই আছে যে চ্যাপ্টারটা আমি আবার বলছি, শুনেন, খেয়াল করে শুনেন। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 and চ্যাপ্টার 5 of PIMBOK 6th edition. রাইট স্যার আপনার স্লাইড গুলো ফলো করলে হয়ে যাবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, স্লাইড গুলো ফলো। আমাদের কি কোনো কুইজ হবে স্যার? কুইজ হবে কোনো স্যার? হ্যাঁ, পরে কুইজ তো পরে, আমরা মিড টার্মের পরে। আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন? আপনি লাস্ট খেয়াল করিনি স্যার, খেয়াল করিনি স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে তো we have discussed it, হ্যাঁ, যে আমরা অনেক চিন্তা করেছিলাম যে কুইজটা কি আমরা মিড টার্মের আগে একটা কুইজ নিয়ে দাও, মিড টার্ম নিবো কিনা, পরে সবাই বলল না দরকার নেই, প্রেশার হয়ে যায় রোজার মধ্যে, এটা আমরা কুইজটা আমরা মিড টার্মের পরেই নিই, তাই তো নাকি? জি স্যার, এটাই কথা ছিল স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। এখন হচ্ছে তাহলে আমরা মিড টার্মের পরে কুইজ দিব। আর এই চ্যাপ্টার গুলো তো সিলেবাস তো বুঝলেন, তাই না? আর কোনো কোয়েরি আছে? তাহলে শর্ট কোশ্চেন হবে, যেটা আপনার 10 থেকে 12 মিনিট আপনি লিখতে পারবেন। You get 90 minutes for 6 questions. There will be 8 questions. You have to answer 6. চয়েস থাকলো। আর হচ্ছে that's it. হ্যাঁ, আর তাহলে কি আমি শেষ করবো আজকে? ওকে স্যার, যেহেতু আমি ইনশাআল্লাহ।